জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এরপরে কি শেষ? না স্যার, এরপরে আমাদের ওই দিন সাইদ স্যারের ক্লাস আছে। তাই স্যারের ক্লাস কখন? স্যার, রেগুলার রুটিনের কথা স্যার বলতেছেন না নেক্সট স্যার, স্যাটারডের সানডে? কথা বললেন না স্যার? স্যাটারডে তো স্যার ওই যে হ্যাঁ, অফলাইনে হয় স্যার, ওই স্যাটারডে সময় তো স্যার স্যার আমাদের ল্যাব গুলো হয় স্যার ল্যাব গুলো একটার হয় পর স্যার। থেকে স্যার। আমি তো স্যাটারডের কথাই বলতেছি। স্যাটারডেতে তোমরা জি যেহেতু স্যার। পরীক্ষা দিবা, ওই দিন তোমরা কখন ফ্রি আছো ওইটা জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। স্যাটারডেতে আমাদের হচ্ছে জাস্ট একটাই ল্যাব থাকে, সেটা হচ্ছে 2:40 থেকে 4টা পর্যন্ত। স্যার স্যার আর দুইটা আমাদের চল্লিশ স্যার আমাদের স্যার সিওয়ান আবার স্যার দুইটা সি ল্যাব থাকে ওয়ানে স্যার। স্যার একটা 1টা 20 থেকে স্যার 4টা পর্যন্ত তিনটা স্যার থাকে। পঞ্চান্ন 1টা 20 থেকে 3টা। তিনটা 3টা পঞ্চান্ন 55, স্যার মানে চার। স্যার 4টা পর্যন্ত, 4টা তার পর্যন্ত। মানে দুইটা গ্রুপই 4টার পরে ফ্রি, এটাই তো? জি স্যার। স্যার আচ্ছা, 4টার পরে তাহলে অথবা তোমাদের 1টার আগে। আহ 1টার আগে আমি ফ্রি নেই, ঠিক আছে? আমার ক্লাস আছে। তোমাদের হচ্ছে আহ 4:15, ঠিক আছে? 4:15 তাহলে পরীক্ষা হবে। ঠিক বুঝতে আছে। পারতেছো? জি স্যার। নেক্সট স্যাটারডে 4:15। ধরে নাও যে রুম 3A03, ঠিক আছে? রুম 3A03 যদি ফাঁকা না থাকে তাহলে আমরা 3A04-এ পরীক্ষা নিব, ঠিক আছে? জি স্যার। তো আপাতত তাইলে 4:15 PM স্যাটারডে এট রুম 3A03। ওকে স্যার। তো দেখো, আমাদের এক্সাম্পল, এর আগের যে এক্সাম্পলটা ওই পর্যন্ত হচ্ছে আমাদের করানো হয়েছে, ঠিক আছে? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সাম্পল। এখানে যে পিডিএফটা দেয়া আছে তোমাদের, পিডিএফ এর এক্সাম্পল 1.5। আচ্ছা, এখানে কি বলা আছে একটু দেখো যে সিলেক্ট মেম্বার্স এফসি, সিলেক্ট মেম্বার্স এফসি এন্ড সিভি in the truss shown in figure to carry the inclined force of P equal to 650 kilonewton. আচ্ছা, set the allowable tensile stress at 140 MPa. আচ্ছা, এখানে মেইনলি যেটা বলা আছে এই প্রবলেমের মধ্যে সেটা হচ্ছে যে তোমাদের একটা ট্রাস দেয়া আছে, ঠিক আছে? ট্রাসের এফসি মেম্বার, এই এফসি মেম্বার এবং হচ্ছে সিবি মেম্বার, ঠিক আছে? এই এফসি মেম্বার এবং সিবি মেম্বারটা সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? সিলেক্ট করতে বলছে মিন্স হচ্ছে ডিজাইন করতে বলছে। আহ কেন? টু ক্যারি আ লোড অফ ইনক্লাইন লোড অফ ইকুয়াল টু 650 কিলো নিউটন। এখানে এই যে এই পয়েন্টে 650 কিলো নিউটনের একটা ইনক্লাইন ফোর্স আছে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের এফসি এবং সিবি মেম্বার ডিজাইন করতে হবে, এবং ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা ডিজাইন করব সেই ম্যাটেরিয়ালের অ্যালাউবল টেনসাইল স্ট্রেস দেয়া আছে 140 MPa, ঠিক আছে? আচ্ছা, তাইলে বলো তো, তোমরা বলো, নিজেরাই বলো যে আমরা আসলে এখন মানে এটা যদি ডিজাইন করতে চাই, ঠিক আছে, এফসি এবং সিবি মেম্বার, তাহলে আমরা কি করতে পারি? আমাদের হোয়াট শুড বি আওয়ার অ্যাপ্রোচেস? কি করব বলো? স্যার কোশ্চেনটা আরেকবার করা যাবে স্যার? কোশ্চেনটা তো খুবই সিম্পল। তো সিম্পল কোশ্চেন না বুঝলে তো সমস্যা। এখানে একটা ট্রাসের মধ্যে এফসি এবং সিবি মেম্বার, ঠিক আছে? এফসি এবং সিবি মেম্বারটা বের করতে বলছে, সিলেক্ট করতে বলছে, বা ডিজাইন করতে বলছে, ঠিক আছে? তো এফসি এবং সিবি মেম্বারটা যেই ম্যাটেরিয়াল দিয়ে করা তার অ্যালাউবল টেনসাইল স্ট্রেস দেয়া আছে এখানে, ঠিক আছে? 140 MPa ক্যাপাসিটি, ঠিক আছে? ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি হচ্ছে সে টেনসাইল স্ট্রেস নিতে পারবে 140 MPa পর্যন্ত। টেনসাইল স্ট্রেস আমরা তাকে অ্যালাউ করতে পারবো। আর এখানে এফসি এবং সিবি মেম্বারটা কিভাবে বের করতে পারি আমি, বলো? এটার জন্য আমার কি লাগবে? স্যার, আগের বারের মতো যদি করি তাহলে স্যার আমরা একটা সাপোর্ট থেকে এসে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব, ওই যে এফসি এবং সিবি পর্যন্ত যাব, তারপর ডিটারমাইন করতে পারবো স্যার। কি ডিটারমাইন করতে পারবো?
স্যার সাপোর্ট গুলার ফার্স্টে স্টেপ কি, হচ্ছে সাপোর্ট স্টেপ কি? গুলার। তুমি এত ডিটেলস বলার দরকার নাই, তোমাকে তুমি স্টেপ বলো যে কি স্টেপ হইতে পারে। স্যার মোমেন্ট নেওয়া লাগতে পারে। স্যার ফার্স্টে আচ্ছা আমরা সাপোর্টে হচ্ছে রিয়াকশন গুলো বের করব, তারপর সাপোর্ট থেকে জি তে বা বি তে যাব, যেটাই আমাদের সুবিধা হয়। জি তে যাব, আচ্ছা, জি থেকে বি তে যাব, বি থেকে সি তে, এই যে সি জি থেকে থেকে দেন। বি, বি থেকে সি, এভাবে যে একটার থেকে আরেকটাতে লাফাচ্ছ কেন? ওয়াই? টু ফাইন্ড দ্য মেম্বার ফোর্সেস, ঠিক আছে? তো জি। প্রথম স্টেপ হচ্ছে মেম্বার ফোর্স বের করা, যে এফসি এবং আচ্ছা। সিবি এই এই মেম্বার গুলার মধ্যে মেম্বার ফোর্স কত। এবং এটা কিন্তু তোমরা 1-2 অ্যানালিটিক্যাল মেকানিক্স এর ট্রাস সলভ করে আসছো, তোমরা এই জিনিসটা জানো যে আইদার সেকশন মেথড বা জয়েন্ট মেথডে আমরা হচ্ছে ট্রাস সলভ করে তার মেম্বার ফোর্স বের করতে পারি, ঠিক আছে? তুমি যে কোনো মেথডে সলভ করতে পারো। মেম্বার ফোর্স বের করার পরে তাহলে মানে আমি কি একটা মেম্বার আমাকে ডিজাইন করতে হইলে আগে ওই মেম্বার কি পরিমাণ ফোর্স নিচ্ছে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে, ঠিক আছে? এখন আমি যদি ফোর্স জানি যে কি পরিমাণ ফোর্স নিচ্ছে, আর আমি যদি স্ট্রেস জানি, তাহলে আমি কি বের করতে পারবো বলো তো? আমি কি বের করতে পারবো? আমি যদি ফোর্স জানি, আমি জানি স্ট্রেস, স্ট্রেস এরিয়া না, সমান সমান কি? স্ট্রেস সমান সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া, এরিয়া ঠিক বের আছে? করতে হবে। তাহলে আমি যদি ফোর্স জানি, আমি যদি স্ট্রেস জানি, তাহলে আমি বের করতে পারবো এরিয়া, ঠিক আছে? তো এরিয়া বলতে কি, এখানে যে এফসি যে মেম্বারটা, সেই মেম্বারের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কতটুকু লাগবে, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। তো আমাকে তাহলে এমন একটা মেম্বার, এখানে এফসি তে এমন একটা মেম্বার, ইট মে বি আইদার তোমার আই সেকশন, ইট মে বি আই সেকশন সাধারণত হয় না এই ট্রাস মেম্বার গুলোর মধ্যে, ইট মে বি আইদার অ্যাঙ্গেল সেকশন অর ইট মে বি আইদার চ্যানেল সেকশন, ঠিক আছে? তো যে সেকশনই হোক না কেন, বা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার প্লেট সেকশন হইতে পারে, তো যেই সেকশনই হোক হোক না কেন তার এরিয়া হবে হচ্ছে এটা। এতটুকু এরিয়া যদি আমি এখানে প্রোভাইড করি, দেন আমার এই মেম্বারটা যেই লোড আসতেছে এখানে 650 কিলো নিউটনের, সেটা নিতে পারবে। কনসেপ্টটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, সো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, মেম্বার ফোর্স বের করা। মেম্বার ফোর্স বের করার জন্য আমাদের কি লাগবে, আগে এখানে রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে, ঠিক আছে? সাপোর্ট রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে ট্রাসটা সলভ করার জন্য। সো এখানে দেখো এই ডি পয়েন্টের যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে কম্পোনেন্ট গুলা, একটা হচ্ছে আরডিএক্স এবং একটা হচ্ছে আরডিওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করছে। আর ই পয়েন্টে যেহেতু রোলার সাপোর্ট, এখানে শুধুমাত্র কি আর ই দ্বারা ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট এখানে আসছে, ঠিক আছে, ভার্টিক্যাল রিঅ্যাকশন। আর এখানে যে ইনক্লাইন ফোর্সটা আছে, দেখো ইনক্লাইন ফোর্সটা হচ্ছে কি 650 কিলো নিউটন, ঠিক আছে? তাহলে 650 কিলো নিউটন, এখানে হচ্ছে তোমার যেই লাইনটা আছে সেই লাইনের স্লোপ দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা ইজিলি এখান থেকে হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট এবং হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে 650 যদি হয় হরিজন্টাল কম্পোনেন্ট, এখানে দেখো তোমার এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে এখানে হরিজন্টাল কম্পোনেন্টটা কিভাবে বের করছে বলো? 650 ইন্টু কত হবে? 650 ইন্টু কত? স্যার ওই যে রেশিও যেটা আছে 3/4। 650 ইন্টু 3/4 cos থিটা, 650 ইন্টু cos থিটা, cos থিটা কত? কস থিটা 3/4, ইকুয়াল স্যার স্যার 4/5। 4/4, 4/5, 4/5 ঠিক স্যার। আছে? এভাবে আন্দাজে বললে তো হইলো না। 4/5, ঠিক আছে? 4/5 যদি করো তাহলে দেখো যে এখানে 520 পাবা, ঠিক আছে? আর 390 এখানে কত? এখানে 650 ইন্টু 650 কত হবে বলো তো? এখানে কত হবে? 3/5। 3/5 স্যার। ঠিক আছে, 3/5। তো এটা যারা এখনো বের করতে পারো না, তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কুইজে, কুইজে বা এখানে প্রত্যেকটা এক্সামের মধ্যেই তুমি এই জিনিসটাই তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে? তোমাকে ইনক্লাইন লোড দেয়া থাকবে, লাইনাস স্লোপ দেয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমরা ইজিলি হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটা বের করতে পারবো। এরপরে হচ্ছে আমরা এখানে দেখো প্রথমে কি করতে পারি, এখানে আমরা যদি দেখো এফ এক্স যেটা মানে আরডিএক্স টা বের করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট সামেশন অফ এফ এক্স করলেই আমরা আরডিএক্স এর ভ্যালু বের করতে পারবো। তাহলে আরডিএক্স সমান সমান আসলে কি হবে বলো, 520। এখানে দেখো মানে এই জায়গায় একটাই হরিজন্টাল ফোর্স আছে এই ডিরেকশনে, সো আরডিএক্স ইকুয়াল টু 520 হবে। এই যে এখানে ইজিলি এটা বের করতে পারবা। এরপরে হচ্ছে তুমি একবার কি ডি পয়েন্টে মোমেন্ট নিবা, ডি পয়েন্টে মোমেন্ট নিলে তুমি কি পাবা, আর ই পাবা। এখানে যে আর ই যে রিঅ্যাকশন ফোর্সটা সেটা পাবা। আর ই পয়েন্টে মোমেন্ট নিলে তুমি কি পাবা, আর ডি ওয়াই। ঠিক আছে, আর ডি ওয়াই এর ভ্যালু তাহলে কত পাইছে, 325 কিলো নিউটন। আর হচ্ছে আর ই এর ভ্যালু পাইছে হচ্ছে 65 কিলো নিউটন। বুঝা গেছে? প্রথমে হচ্ছে তোমাদের তাহলে রিঅ্যাকশন ফোর্স গুলা বের করতে হবে। এখানে কিভাবে মোমেন্ট নিছে এই জিনিসটা কি দেখানো দরকার আছে? না স্যার। এটা তোমরা মানে ইজি জিনিস, এটা অলরেডি করে আসছো অনেক, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো এরপরে হচ্ছে আমাদের বের করতে হবে কি, এই এফসি যে মেম্বার ফোর্সটা আছে এটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে সেকশন মেথড নিয়ে করব, তোমরা চাইলে জয়েন্ট মেথড নিয়ে করতে পারো, যেটা আসলে ইজি, কম্পারেটিভলি ইজি। এখানে দেখো আমরা যদি এই বরাবর একটা সেকশন নিই, ধরো এই বরাবর একটা সেকশন নিলাম, আমাদের টার্গেট হচ্ছে কি এফসি এই মেম্বার ফোর্সটা বের করা, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি আমি একটা সেকশন নিই তাহলে দেখো সেটা কেমন হবে, সেটা হচ্ছে এই যে এখানে এই ফিগারটার মধ্যে দেখানো আছে। তাহলে আমার এই মেম্বারটা এখানে এটা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফসি যে মেম্বারটা সেটা। তারপরে হচ্ছে এটা এটা পাবো, এই ফোর্সটা পাবো, আর হচ্ছে এই ফোর্সটা, এই তিনটা ফোর্স পাবো যদি আমি এই বরাবর হচ্ছে সেকশন নিই, ঠিক আছে। তাইলে এখন বলো এখান থেকে তোমরা এফ এফ সি এই ভ্যালুটা কিভাবে বের করবা, এফ এফ সি এই ফোর্সটা কিভাবে বের করা যায়, এখান থেকে কিভাবে বের করা যায়? স্যার এই পয়েন্টে মোমেন্ট নিলে দেখো এ পয়েন্টে মোমেন্ট নিলে কি এই এই ফোর্সটা জিরো, এই এখান থেকে এটা কি দিবে, জিরো মোমেন্ট দিবে, এটা জিরো মোমেন্ট দিবে। আর শুধুমাত্র তার মানে কি এফ এফ সি যেটা এইটা হচ্ছে আমার আমার কি একটা মোমেন্ট জেনারেট করবে, ঠিক আছে। আর জেনারেট করবে কি আমার যেই হরিজন্টাল রিঅ্যাকশন ফোর্স এবং ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স এই পয়েন্টে, তো এগুলোর ভ্যালু তো আমি জানি, ঠিক আছে। তাহলে কি এখান থেকে শুধুমাত্র আননোন থাকতেছে কি, শুধু এফ এফ সি এটা আননোন থাকতেছে না। দেখো এখান থেকে তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলেই দেখো সামেশন অফ মোমেন্ট এট এই পয়েন্টে মোমেন্ট নিলে শুধুমাত্র দেখো এফ এফ সি এটা থাকতেছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই যে এখানে 325 এবং হচ্ছে 520 এই দুইটা হচ্ছে মোমেন্ট দিবে। তাহলে এখান থেকে আমরা পাইতেছি কত, দেখো এফ এফ সির ভ্যালু পাচ্ছি হচ্ছে +86.7 কিলো নিউটন। তো মেম্বার ফোর্স পজিটিভ আসা মানে কি, প্লাস আসা মানে কি, প্লাস আসা মানে কি, স্যার যে ডাইরেকশনে আমরা কল্পনা করছি ওই ডাইরেকশনই আসছে হ্যাঁ স্যার। তুমি দেখো এটা বাইরের দিকে, আমরা বাইরের দিকে হচ্ছে আমাদের অ্যারো ডিরেকশনটা আছে, বাইরের দিকে অ্যারো ডিরেকশন থাকা মানে কি তোমার মেম্বারটা হচ্ছে কি টেনশনে থাকা না কম্প্রেশনে থাকা, টেনশন। স্যার টেনশনে স্যার। টেনশনে থাকা, ঠিক আছে। তো আমরা যেদিকে অ্যারো ধরছি ওই দিকেই যেহেতু পজিটিভ ভ্যালু আসছে তার মানে এটা বাইরের দিকেই কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা এখন তার মানে এফ এফ সি যেই ফোর্সটা সেই ফোর্সটা আমরা জানি 86.7 কিলো নিউটন। আচ্ছা এখন কত হচ্ছে, আমি যদি এরিয়া বের করতে চাই, ঠিক আছে, এই ফোর্সটা রেজিস্ট করার জন্য যতটুকু মেম্বারের এরিয়া লাগবে সেটা আরেকটু আগে দেখাইছি, তাহলে এরিয়া ইকুয়াল টু কি ফোর্স ডিভাইডেড বাই স্ট্রেস, অ্যালাউয়েবল স্ট্রেস, ফোর্স ডিভাইডেড বাই অ্যালাউয়েবল স্ট্রেস। তাহলে ফোর্স হচ্ছে 86.7 কিলো নিউটন। আর হচ্ছে তোমার কি এখানে স্ট্রেস ছিল কি 140 MPa,
ঠিক আছে, এমপিএ হচ্ছে কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো তাহলে উপরে যে লোডটা আছে 86.7 সেটা কিলো নিউটন ছিল, সেটাকে 1000 বা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে কি করছে, নিউটনে নিছে। তাহলে আলটিমেটলি এখানে দেখো এরিয়া কতটুকু বের হচ্ছে, সেটা হচ্ছে 620 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে এই এফ সি এই ফোর্সটা রেজিস্ট করার জন্য তোমার 620 মিলিমিটার স্কোয়ার একটা এরিয়া প্রোভাইড করতে হবে। তো এখানে দেখো একটা বার ইউজ করছে, এটা হচ্ছে কি 12.5 ইন্টু 50 মিলিমিটার। ঠিক আছে, 12.5 ইন্টু 50 মিলিমিটার, মানে এটা হচ্ছে যে বার ইউজ করছে সেই বারের ক্রস সেকশন 12.5 ইন্টু 50। 12.5 ইন্টু 50 করলে কত হয়, কত হয় বলো তো? 625 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোমার লাগবে 620 মিলিমিটার স্কোয়ার, আর তুমি প্রোভাইড করতেছো 625 মিলিমিটার স্কোয়ার। তাহলে কি এটা ওকে না এই বারটা? জি স্যার, ওকে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আমাদের এখানে দেখো আরেকটা মেম্বার ফোর্স আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে সিবি। তাইলে এটার জন্য আমরা এই বরাবর একটা সেকশন নিতে পারি। ঠিক আছে, এই বরাবর যদি আমি সেকশন নিই, তাহলে আমি কি পাচ্ছি এখানে, এফসিজি, এটা এই ফোর্সটা থাকবে, মেম্বার ফোর্সটা থাকবে। তারপর এফসিভি যেটা আমার বের করতে হবে সেটা তো থাকবেই, আর হচ্ছে এফএভি এটা থাকবে। তাহলে এখন বলো, তুমি যদি এই মেম্বার ফোর্সটা বের করতে চাও কি করবা? কোথাও মোমেন্ট নিবা? মোমেন্ট সিতে মোমেন্ট নিলে কি হবে, তোমার যেটা বের করতে যাচ্ছ ওইটা তো জিরো হয়ে যাবে, পারবা না। স্যার এতে রিয়াকশন মোমেন্ট নেব নিলে কি হবে? ওয়াইয়ে। হ্যাঁ, এতে মোমেন্ট নিলে কি হবে, মানে জাস্ট তোমাদের দেখাচ্ছি এই জন্য যে তোমাকে স্মার্ট এবং কুইক ওয়েতে হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে, এতে মোমেন্ট নিলে কি তোমার এটা জিরো, এটা জিরো, এটা ফোর্স দিবে, এটা ফোর্স দিবে, তার মানে তুমি কি যেখানে দুইটা ফোর্স থেকে মোমেন্ট আসবে তুমি হচ্ছে কি সলভ করতে পারবে না। সো এখানে ওয়ে কি দেখো, এটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর কাজ করতেছে, এটা এক্স ডিরেকশন বরাবর। আর এফসি, এই যে এফসিবির একটা কম্পোনেন্ট কাজ করবে এক্স ডিরেকশন বরাবর, আর একটা কম্পোনেন্ট কাজ করবে ওয়াই ডিরেকশন বরাবর। তার মানে দেখো আমরা যদি এখানে সামেশন অফ এফ ওয়াই করি, ঠিক আছে, তাহলে সামেশন অফ এফ ওয়াই করলে আমরা কি পাবো বলো তো, এই মেম্বারের ভার্টিক্যাল কম্পোনেন্টটা পেয়ে যাবো না? জি স্যার। বুঝতে পারতেছো, এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাবো। সো এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি আমি বের করতে পারি, তাহলে আমি চাইলে মেম্বার ফোর্সও বের করতে পারবো। এটা তোমাদের আগের আগের দিনই দেখাইছি যে যে কোনো একটা কম্পোনেন্ট যদি আমি বের করতে পারি, তাহলে আমি ওই মেম্বার ফোর্সটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে এর পরের ফিগারটার মধ্যে এই জিনিসটাই করছে। এখানে দেখো যে বরাবর এখানে সেকশন নিছে, তাইলে এই বরাবর যে মেম্বার ফোর্সটা সেটা হচ্ছে এফসিজি দ্বারা এক্সপ্রেস করছে, আর এটা হচ্ছে তোমার এফএভি, আর এই বরাবর মেম্বার ফোর্সটা হচ্ছে এফএভি। ঠিক আছে, আচ্ছা এটা সরি এটা হচ্ছে এফসিভি, যেটা আমাদের আলটিমেটলি বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তার মানে সামেশন অফ এফ ওয়াই যদি করি, দেখো সামেশন অফ এফ ওয়াই করলে এখানে ইজিলি আমরা হচ্ছে এফসিভি যেটা, এটার ভ্যালুটা বের করতে পারবো, এবং এটা আসতেছে কত, +391। এটাও বাইরের দিকেই কাজ করতেছে এবং হচ্ছে টেনশন। ঠিক আছে, সো আগের মতনই, জাস্ট হচ্ছে আমরা যদি এরিয়া বের করতে চাই ফোর্স ডিভাইডেড বাই স্ট্রেস, এটার এরিয়া বের হচ্ছে কত দেখো 2790 মিটার স্কোয়ার। ঠিক আছে, 2790 মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি দেখো 30 ইন্টু 50, 30 ইন্টু 50, 30 ইন্টু 50 হলে 1500, মানে ইন্টু 2 যদি দুইটা বার করি তাহলে 3000 মিটার স্কোয়ার হয়। এটা যদি করি তাহলে 3000 মিটার স্কোয়ার হয়। তো 3000 মিটার স্কোয়ার প্রোভাইড করলে ইজিলি এই এফসিবি যে ফোর্সটা দিবে সেই ফোর্সটা হচ্ছে এটা এই মেম্বারটা ক্যারি করতে পারবে। তো এখানে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ইউজ 12.5 ইন্টু 50 মিলিমিটার বার, ঠিক আছে, এগুলা আমরা কোথায় থেকে পাবো? ঠিক আছে, তো এই জিনিসটা আসলে বেসিক্যালি তোমাদের অনেক সময় হচ্ছে কি মেম্বার স্টিলের যে মেম্বার থাকে সেই মেম্বারের টেবিল আছে,
ঠিক আছে? টেবিল থাকে যে বার, তারপরে অ্যাঙ্গেল সেকশন, চ্যানেল সেকশন বা আই সেকশনের এরকম টেবিল থাকে, এবং টেবিলের মধ্যে তার বিভিন্ন প্রপার্টিজ দেয়া থাকে। ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে যদি তোমাদের আসলে এই ধরনের কোশ্চেন আসে, তো ইন দ্যাট কেস শুধু এরিয়া বের করার পর্যন্তই করলেই এনাফ। ঠিক আছে? এই 12.5 ইন্টু 50 মিলিমিটার বা 30 ইন্টু 50 মিলিমিটার, এটা এক একজন এক একটা চুজ করে। ঠিক আছে? তুমি চাইলে দেখা গেছে যে 30 ইন্টু 50 মিলিমিটার বার না দিয়ে দেখা গেছে যে অন্য অন্য সাইজেরও বার দিতে পারো। ঠিক আছে? তো এই জন্য শুধুমাত্র এরিয়া এরিয়া পর্যন্ত তোমাদের বের করলেই হবে। আর যদি বলে যে এই এফ 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 সি, এখানে যে মেম্বারটা আছে সেই মেম্বারটা হচ্ছে তোমার সার্কুলার সার্কুলার স্টিল বার। ঠিক আছে? তাইলে সেই ক্ষেত্রে কি যদি বলে যে ডায়া বের করতে পারবা না? জি স্যার। জাস্ট এরিয়া 5d² ঠিক আছে? 5d² 4, এটা হচ্ছে তোমার কি এরিয়া ইকুয়াল টু ধরো তোমার 620 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ইজিলি কি ডায়া বের করতে পারবা। তো এই ধরনের কোশ্চেনের মধ্যে এই ধরনের এক্সটেনশন কিন্তু থাকতে পারে, যে তোমাকে বলা হইলো যে ফাইন্ড দ্য সার্কুলার বার, ঠিক আছে, টু টেক দ্য মেম্বার ফোর্স অফ এফ সি। ঠিক আছে? এই জিনিসটা দেখো, এই এখানে তোমাকে জাস্ট এই জায়গায় যে ম্যাথ গুলা দেখানো হচ্ছে, এই ম্যাথ গুলা কিন্তু হচ্ছে ধরো অনেক টাইপের, মানে এই একটা একটা ট্রাস্ট এখানে দেয়া আছে, এটা কিন্তু তোমাকে অনেক ওরিয়েন্টেশনের ট্রাস্টটা দেয়া যায়। আমাদের তো আর এত ম্যাথ সলভ করা পসিবল না। সো তোমাদের জাস্ট বেসিক যে জিনিসগুলা সেগুলা হচ্ছে এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে? এখন ধরো পরীক্ষার মধ্যে কিন্তু ধরো ট্রাস এরকম না এসে অন্য যে কোনো রকমের ট্রাস আসতে পারে, বা এখানে একটা ইনক্লাইন লোড আছে, এখানে ইনক্লাইন লোড না দিয়ে লোডটা অথবা এইদিকে থাকতে পারে, ধরো এরকম থাকতে পারে, বা হচ্ছে এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, মানে বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকতে পারে। ট্রাসেরও বিভিন্ন ওরিয়েন্টেশন হইতে পারে। তো তুমি যদি আসলে ট্রাস্ট সলভ করা ওয়ান টু অ্যানালিটিক্যাল মেকানিক্স এ ঠিকভাবে শিখে আসো, দেন তুমি এই টাইপের প্রত্যেকটা প্রবলেমই সলভ করতে পারবা। আমি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এটা ছিল তোমাদের স্ট্রেসের লাস্ট ম্যাথ। ঠিক আছে? আমরা হচ্ছে এখানে যেই টোটাল আমরা 4টা ম্যাথ করছি, 4টা ম্যাথেরই দেখছো মানে বিভিন্ন ডিফারেন্ট টাইপের। ঠিক আছে? তো তোমাদের যখন কুইজে কোশ্চেন আসবে, কুইজে তো এটা বলছি যে থাকবে না, ট্রাসের ম্যাথটা থাকবে না। তো কুইজে বা ফাইনাল এক্সামে যখন কোশ্চেন আসবে, তখন এই যে এখানে যেই টাইপের ম্যাথ গুলা করানো হয়েছে, এই টাইপের এইখান থেকেই হচ্ছে ম্যাথ আসবে। আইদার অথবা মানে ফাইনালের কথা বলতেছি, আইদার অথবা ট্রাস থেকে আসতে পারে। তারপরে হচ্ছে ধরো এই যে এখানে তোমার যে ব্রাকেট দেয়া ছিল, যে ব্রাকেটের ম্যাথ আমরা করাইছি, এরকম ব্রাকেটের ম্যাথ আসতে পারে। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে পিআর দিয়ে, যেখানে হচ্ছে আমরা কি করছি, যে কোনো একটা লেভেলের স্টেট অফ স্ট্রেস বের করছি, এরকমও থাকতে পারে। বুঝতে পারছো? তারপরে হচ্ছে এই যেটা এক্সাম্পল 1.1 ছিল, এই যে এইরকম তোমাকে একটা সিস্টেম বা একটা মেকানিজম দিয়ে যে কোনো একটা পয়েন্টের বা একটা বোল্টের যে কোনো জায়গায় অথবা স্ট্রেস বের করতে দিতে পারে। তো এখানে আসলে যে টাইপের ম্যাথ গুলা করানো হয়েছে, তোমাদের যে প্রববের যে বইটা তোমাদের আমি কিনতে বলছিলাম, ওই বইয়ের মধ্যে সিমিলার টাইপের যে ম্যাথ গুলা আছে, এই ম্যাথ গুলা হচ্ছে তোমরা সলভ করবা। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের স্ট্রেস। এরপরে হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিক যেটা স্ট্রেইন, সেটাতে আমরা মুভ করব। ঠিক আছে? আচ্ছা, এখানে স্ট্রেন বলতে কি বুঝো? কে একজন বলো। স্ট্রেস অ্যাপ্লাই করার পরে যে ডিফরমেশনটা হয় মেটালের মধ্যে বা অবজেক্টের মধ্যে। আচ্ছা, ফাইন। ঠিক আছে, তুমি যেটা বলছো ওইটাই। স্ট্রেন জিনিসটা কি?
স্ট্রেইন হচ্ছে মানে আমরা যখন আসলে কোনো স্ট্রেস অ্যাপ্লাই করি, স্ট্রেসটা কেন ডেভেলপ করে? লোডের কারণে। বেসিক্যালি যখন কোনো লোড অ্যাপ্লাই করি আমার ম্যাটেরিয়ালের ভিতরে ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করে, ঠিক আছে? সেই স্ট্রেসের কারণে তোমার ম্যাটেরিয়ালে কিছু ডিফরমেশন হয়, ঠিক আছে? সেই ডিফরমেশনটাই বেসিক্যালি হচ্ছে তোমার স্ট্রেইন। আবার বলা যায় কি স্ট্রেইন ইজ দ্য রেসপন্স অফ আ সিস্টেম টু অ্যান অ্যাপ্লাইড স্ট্রেস, ঠিক আছে? মানে তুমি যখন একটা স্ট্রেস অ্যাপ্লাই করবা বা ফোর্স অ্যাপ্লাই করবা, তুমি যে ম্যাটেরিয়ালে অ্যাপ্লাই করতেছো সেই ম্যাটেরিয়াল তোমাকে একটা রেসপন্স শো করবে, দ্যাট রেসপন্স ইজ স্ট্রেন, ঠিক আছে? ধরো হচ্ছে তুমি একটা বল, ঠিক আছে, একটা বল ধরো টেনিস বল হচ্ছে তুমি তোমার ফিঙ্গার টিপের মধ্যে রেখে হচ্ছে তুমি ধরো প্রেসার দিচ্ছ বা স্ট্রেস দিচ্ছ, তাহলে কি সে ডিফর্ম করে না? তার রেসপন্সটা কি পাও তুমি? একটা রেসপন্স পাও না তুমি? দেখা গেছে যে সে কিন্তু তোমার যে স্ট্রেস অ্যাপ্লাই করতেছো তার কারণে দেখা গেছে যে সে ডিফর্ম হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে স্ট্রেইন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে স্ট্রেইনের একটা খুব সিম্পল ডেফিনেশন আছে, যে এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করা যায়, সেটা হচ্ছে ডিফরমেশন পার ইউনিট লেংথ, ঠিক আছে? স্ট্রেইনটাকে আমরা ডিফাইন করতে পারি কি ডিফরমেশন পার ইউনিট লেংথ। আচ্ছা, এটা একটু এই ফিগারটা দেখে বোঝার চেষ্টা করো। ধরো এটা হচ্ছে আমাদের একটা যে কোনো অবজেক্ট, ঠিক আছে, যে কোনো বডি। তো এখানে আমরা কি করতেছি, এই দিকে এবং এই দিকে দুই দিকে হচ্ছে ফোর্স দিয়ে টানতেছি, ম্যাটেরিয়ালের মধ্যে কি ডেভেলপ করবে? আচ্ছা, আগে বলো যে এখানে যে স্ট্রেসটা হবে সেই স্ট্রেসটা কি টাইপের স্ট্রেস হবে? ইজ ইট নর্মাল স্ট্রেস? ইজ ইট শিয়ার স্ট্রেস? এখানে এই যে বডিটা আছে, আমি এই দিকে হচ্ছে ফোর্স দিচ্ছি, তো ফোর্স দেওয়ার কারণে হচ্ছে তো এখানে একটা স্ট্রেস ডেভেলপ করবে। এই স্ট্রেসটা কি নর্মাল স্ট্রেস নাকি শিয়ার স্ট্রেস? নর্মাল। নর্মাল স্যার। শিয়ার বললো কে? একটা স্যার মেয়ে আমি শিয়ার বলছি। বলছে, হ্যাঁ বলো কেন শিয়ার স্ট্রেস কেন হবে এখানে? স্যার এখানে স্যার এটা মানে এরিয়া বরাবর আই গেস ছিঁড়ে যাবে, আর টেনসাইল নরমাল হলে আই গেস তোমাকে এত এরিয়া কমপ্লিকেটেড ভাবে তো ছিঁড়ে আমি তো জীবনে কোনো সময় এরিয়ার কথা বলি নাই যখন তার আমি ফোর্সটা হচ্ছে স্ট্রেস প্যারালাল বুঝাইছি। আসছে, তার কারণে শেয়ার হবে। বলছি যে তোমার যে ক্রস সেকশন, ঠিক আছে, ক্রস সেকশনের যদি প্যারালাল ডিরেকশনে ফোর্স আসে দেন দ্যাট ইজ শিয়ার স্ট্রেস, শিয়ার ফোর্স। আর যদি ক্রস সেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে যদি আমার ফোর্সটা আসে তাহলে সেই ফোর্সটা যে স্ট্রেস ডেভেলপ করবে সেটা হচ্ছে কি নরমাল স্ট্রেস। বুঝতে পারতেছো? জি স্যার বুঝতে এখানে পারছি, জি এখানে স্যার এখানে কোন টেনসাইল দিকে লোড আসতেছে? বাইরের আবার দিকে স্যার বুঝতে পারছি। সেটা তো বুঝলাম, টেনসাইল তো পরে, তোমাকে আমি আগে জিজ্ঞেস করছি ওয়েদার ইট ইজ এক্সিয়াল অর শিয়ার, ওয়েদার স্যার ইট ইজ এক্সিয়াল, নরমাল স্ট্রেস অর শিয়ার স্যার স্ট্রেস। নরমাল, জি স্যার নরমাল স্ট্রেস। নরমাল আবার স্যার। নরমাল স্ট্রেসের মধ্যে দুই টাইপের ছিল, একটা হচ্ছে কি কম্প্রেসিভ স্ট্রেস আর একটা হচ্ছে কি টেনসাইল স্ট্রেস। তো এখানে তো আমি বুঝতে পারতেছি যেহেতু বাইরে দিয়ে কাজ করতেছে এটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, ঠিক আছে? আচ্ছা, এক্সিয়াল স্ট্রেসটা কি বলো তো? এক্সিয়াল স্ট্রেস কি? হোয়াট ইজ এক্সিয়াল স্ট্রেস? তোমাদের ওই আগে যে আমি বিভিন্ন টাইপের স্ট্রেস পড়াইছি ওইখানে এক্সিয়াল স্ট্রেস বলে কিছু ছিল? এক্সিস বরাবর যে স্ট্রেসটা কাজ করে ওটাই তো মেবি ছিল আর কি। কোনটা? এক্সিস বরাবর? স্যার মাঝ মিডল বরাবর, মিডল দিয়ে যেই এক্সিসটা যায় ওটা বরাবর যদি যেটা কাজ করে যে মিডল স্ট্রেসটা। দিয়ে বলতে এখানে হচ্ছে বেসিক্যালি তোমার যে একটা মেম্বার, ঠিক আছে, মেম্বার তার যে লং যে অ্যাক্সিসটা, ঠিক আছে, সেই অ্যাক্সিসটাকে আমরা বেসিক্যালি বলি তার এক্সিয়াল ডিরেকশন, ঠিক আছে, লং অ্যাক্সিস। এখানে দেখো এই এই যে ম্যাটেরিয়ালটা আছে বা বডিটা আছে, ঠিক আছে, এটার তো কি এক্সিস আছে কয়টা? তিনটা আছে, এক্স এক্সিস আছে, ওয়াই এক্সিস আছে, জেড এক্সিস আছে। তার মধ্যে হচ্ছে তার যে লং যে এক্সিসটা সেটা হচ্ছে তার আসলে এক্সিয়াল ডিরেকশন, ঠিক আছে? তাহলে এখানে এক্সিয়াল ডিরেকশনটা কি এদিকে হবে?
কোন দিকে হবে? না স্যার, লেন্থ স্যার ওয়াইজ। লম্বা হবে স্যার। এই বরাবর হবে হচ্ছে তার এক্সিয়াল ডিরেকশন, ঠিক আছে? যে বরাবর হচ্ছে তার ডাইমেনশনটা সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে এক্সিয়াল ডিরেকশন বরাবর যেই ফোর্স আসে বা সেই ফোর্সের কারণে যে স্ট্রেস ডেভেলপ করে সেটাকে বলি আমরা এক্সিয়াল স্ট্রেস। তাহলে এখানে যে স্ট্রেসটা ডেভেলপ করতেছে সেটা কিন্তু এক্সিয়াল স্ট্রেস নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই ফোর্স দেওয়ার কারণে এই যে বডিটা আছে সেটার কি ইলংগেশন হবে নাকি কন্ট্রাকশন হবে? ইলংগেশন। স্যার elongation হবে। ইলংগেশন হবে, ঠিক আছে? তো ধরো এটার ইনিশিয়াল লেন্থ ছিল এল নট, ঠিক আছে? এটার ইনিশিয়াল লেন্থ ছিল এল নট। আমরা ফোর্স অ্যাপ্লাই করার কারণে এটার ইলংগেশন হয়েছে বা ডিফর্মেশন হয়েছে, সেই ইলংগেশন বা ডিফর্মেশন হচ্ছে ডেল এল, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ট্রেন, স্ট্রেন জিনিসটা কি? স্ট্রেন বাই ডেফিনেশন আমরা জানি স্ট্রেন হচ্ছে কি ডিফর্মেশন পার ইউনিট লেন্থ, ঠিক আছে? ডিফর্মেশন পার ইউনিট লেন্থ। তাইলে স্ট্রেইন হচ্ছে কি ডিফর্মেশন, ডিফর্মেশন বা ইলংগেশনটা হচ্ছে আমাদের কি ছিল ডেল এল। আর এটার পার ইউনিট লেন্থ তার মানে কি আমাকে লেন্থ দিয়ে, এটার অরিজিনাল লেন্থ দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে স্ট্রেইন ইকুয়াল টু কি তোমার ডিফর্মেশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ এল নট। বুঝা গেছে? তাহলে স্ট্রেন কিভাবে ক্যালকুলেশন করা যাবে? সেম জিনিস দেখো এই পাশের ফিগারেও একই জিনিস দেখানো আছে। এটা যদি তোমার একটা অবজেক্ট হয় এবং তুমি যদি এখানে এভাবে ফোর্স দাও, ঠিক আছে? তাহলে এই ফোর্সের কারণে যে স্ট্রেসটা ডেভেলপ করবে, যে নরমাল বা এক্সিয়াল স্ট্রেসটা, সেটা হচ্ছে এখানে কি সিগমা দ্বারা এক্সপ্রেস করতে, সিগমা ইকুয়াল টু কি এফ ডিভাইডেড বাই এ নট। এখানে এই যে ক্রস সেকশনাল যে এরিয়া আছে সেটা, ঠিক আছে? আচ্ছা, এখন স্ট্রেইনটা কি? স্ট্রেইন হচ্ছে এখানে দেখো যদি তোমার ইলংগেটেড লেন্থ হচ্ছে x1 হয়, ইলংগেটেড লেন্থ হচ্ছে x1 আর তোমার ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে x0, তাহলে ডিফর্মেশন কি লেখা যায়? ডিফর্মেশন ইকুয়াল টু কি x1 মাইনাস x0। এই যে ডিফর্মেশন হচ্ছে কি x1 মাইনাস x0 বা ডেল x0, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিফর্মেশন বা ইলংগেশন। সেটাকে আমি ডিভাইডেড করব কি ইনিশিয়াল বা অরিজিনাল লেন্থ যেটা ছিল সেটা x0 দিয়ে। তো এখান থেকে আমি পাবো হচ্ছে স্ট্রেন। আচ্ছা দেখো, তাহলে স্ট্রেন আমরা এখানে যে স্ট্রেনটা বেসিক্যালি বের করছি, স্ট্রেনের মধ্যেও কিন্তু ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? নরমাল স্ট্রেন আছে, শিয়ার স্ট্রেন আছে। তো আমাদের এখানে যে স্ট্রেনটা আমরা বের করছি সেই স্ট্রেনটা তাইলে কি নরমাল স্ট্রেন হবে না শিয়ার স্ট্রেন হবে? ফিগারে যে স্ট্রেনটা দেখানো আছে স্যার নর্মাল। যেহেতু নরমাল স্ট্রেস থেকে এটা ডেভেলপ করতেছে, ঠিক আছে? সেহেতু এটার নাম হচ্ছে নরমাল স্ট্রেন। এই যে দেখো, নরমাল স্ট্রেন ইজ দ্য স্ট্রেন is মানে which is associated with the normal stress. নরমাল স্ট্রেস থেকে যে স্ট্রেন ডেভেলপ করবে তার নাম হচ্ছে নরমাল স্ট্রেন, আর শিয়ার স্ট্রেস থেকে যে স্ট্রেন ডেভেলপ করবে তার নাম হচ্ছে শিয়ার স্ট্রেন, ঠিক আছে? এখন যদি এই ফোর্সটা দেখো, এখন এই ফোর্সটা এই বরাবর নিয়ে এসে না এসে যদি এই বরাবর আসতো, ঠিক আছে, তাহলেও তো কি এটার মধ্যে একটা স্ট্রেন ডেভেলপ করতো না? ফোর্সের কারণে তো অবশ্যই একটা স্ট্রেন ডেভেলপ করতো। তখন যেই স্ট্রেস আসতো সেটাই হচ্ছে কি শিয়ার স্ট্রেস, তখন যে স্ট্রেন ডেভেলপ করতো সেটা হচ্ছে কি শিয়ার স্ট্রেন। তাইলে স্ট্রেন কি বুঝছো যে হোয়াট ইজ স্ট্রেন? ইট ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড বাই লেটার এপসাইলন। এটা দ্বারা হচ্ছে এই স্ট্রেনটাকে রিপ্রেজেন্ট করে। এন্ড স্ট্রেনটা সাধারণত হচ্ছে কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ডাইমেনশনলেস কেন? দেখো উপরে যে লেংথ, উপরেও লেংথ নিচেও লেংথ, তুমি লেংথকে লেংথ দিয়ে ভাগ করতেছো, তার মানে কি এটা কি কোনো ডাইমেনশন থাকবে? স্ট্রেনের কি কোনো ডাইমেনশন থাকবে? না স্যার। থাকবে না, ঠিক আছে? বাট আমরা ইট ইজ কাস্টমারি টু রেফার টু হ্যাভ ডাইমেনশনস। বাট আমরা হচ্ছে অনেক সময় কি করি, ধরো যে উপরের ডাইমেনশনটা, ধরো ডিফরমেশনটা যদি তোমার ইঞ্চিতে বের হয়েছে আর নিচের অরিজিনাল তোমার যে অবজেক্টের লেংথটাও ইঞ্চিতে, তাহলে আমরা উপরে যদি ইঞ্চি থাকে নিচে ইঞ্চি থাকে, তাহলে অনেক সময় ইঞ্চি বাই ইঞ্চি বা হচ্ছে মিলিমিটার বাই মিলিমিটার বা মিটার বা মিটার, এভাবে হচ্ছে আমরা অনেক সময় এটা এক্সপ্রেস করি ইউনিটটা, ঠিক আছে? বাট বুঝতেই পারতেছো ইঞ্চি বাই ইঞ্চি মিন্স কি
নাথিং। মিলিমিটার বাই মিলিমিটার মিনস হচ্ছে নাথিং, ঠিক আছে। তারপরও আমরা এটা ইটস কাস্টমারি যে আমরা এইভাবে দেখাই দিই যে তুমি যে ডিফরমেশনটা নিচ্ছ বা তোমার যে অরিজিনাল লেন্থ সেটা আসলে কোন ইউনিটে তুমি নিছো সেটা বোঝানোর জন্য। বাট অ্যাকচুয়ালি দিস ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কি স্ট্রেন। আচ্ছা, তারপরে দেখো টেনসাইল টেস্ট অফ স্টিল, এটা অলরেডি তোমাদের ল্যাবে করার কথা। তোমরা কি মাইল্ড স্টিলের যে বার, ঠিক আছে, সেটার কি টেনসাইল স্ট্রেংথ টেস্ট করছো ইউটিএম এ? জি জি স্যার। স্যার। করছো, ঠিক আছে। তার মানে অনেক কিছুই হচ্ছে তোমরা এখানে যেই জিনিসগুলা দেখাবো এগুলো অলরেডি তোমাদের ওই সেশনালে অথবা কভার করছে, ঠিক আছে। তো টেনসাইল টেস্ট অফ স্টিল তোমরা ওইখানে যেই টেস্টটা করছো সেটা হচ্ছে স্টিলের বারের জন্য, ঠিক আছে। মাইল্ড স্টিল বার যেটা হচ্ছে আমরা কি বিভিন্ন কনস্ট্রাকশনে বা আরসিসি স্ট্রাকচারে যেটা আমরা ইউজ করি কংক্রিট স্ট্রাকচারে, সেই বারের তোমরা হচ্ছে কি টেনসাইল টেস্ট করে তোমরা কি বের করছো বলো তো, কি কি প্যারামিটার বের করছো? কি একজন বলো। তোমরা ইল্ড স্ট্রেন বের করছো, ইল্ড স্ট্রেস বের করছো? রিয়েল স্ট্রেংথ, তারপর ইল্ড স্ট্রেস স্ট্রেস বের বের করছো, করছি, তারপর তারপরে ব্রেকিং আলটিমেট পয়েন্ট, আলটিমেট স্ট্রেস বের আলটিমেট। করছো, জি স্যার। তারপরে ইলংগেশন পার্সেন্টেজ ইলংগেশন বের করছো। জি স্যার, ডিফর্মেশন রেট হ্যাঁ বের করেছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তারপরে স্ট্রেস স্ট্রেন স্যার ডায়াগ্রাম আমাদের ড্র। C1 এর করা হয়নি স্যার, আমাদের এবার ল্যাব করে মানে আচ্ছা, না এখন করা হইলে তো এখন তোমরা দেখবা এই জিনিসগুলো তো দেখানো হবেই, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে যে এখানে এই টেনসাইল টেস্ট অফ স্টিল, এটা হচ্ছে আমাদের মেকানিক্স স্টিলের যেই মেকানিক্যাল বিহেভিয়ার এটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এটার সাথে অনেকগুলা প্যারামিটারস হচ্ছে ইনভলভ। তো এই জন্য সব সময় হচ্ছে এটাকে এই মেকানিক্স এর ক্লাসে এটাকে তোমার রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তো এটা তোমাদের আমি এখন যারা করো নাই তারা এখানে যেগুলো আছে এগুলা দেখলে তোমরা বুঝবা, আর যখন করবা জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এখানে দেখো টেনসাইল টেস্ট যেটা স্টিলের, এটা হচ্ছে তোমার ইউটিএম মেশিনে হচ্ছে করা হয়। ইউটিএম মেশিনে হচ্ছে কি এখানে ধরো এই জায়গাটার মধ্যে হচ্ছে স্যাম্পলটা প্লেস করে, ঠিক আছে। এই যে এখানে এই জায়গায় হচ্ছে তোমার স্যাম্পলটা প্লেস করে। তাহলে স্যাম্পলটা প্লেস করার পরে এই উপরেরটা দেখো ইউটিএম এর উপরে হচ্ছে কি আপার ক্রস হেড, যেটা সাধারণত আসলে ফিক্স থাকে। আর এটা হচ্ছে কি নিচে এই যে এখানে দেখো আর একটা হেড আছে, সেটা হচ্ছে কি মুভেবল ক্রস হেড, যেটা বেসিক্যালি হচ্ছে উপরে বা নিচের দিকে নামে, ঠিক আছে। এখন তুমি যদি এই বারের মধ্যে টেনসাইল ফোর্স দিতে চাও তাইলে তোমার মুভেবল ক্রস হেয়ারটা কি উপরের দিকে নামাবা না নিচের দিকে উঠাবা? নিচের দিকে নামাবা নাকি উপরে উঠাবা? উপরের দিকে। হ্যাঁ, নিচের দিকে যাবে। এই মেয়েটা কি বললো, ও কি বললো? আর উপরে বলেছিলাম কিন্তু নিচে হবে স্যার, আই গেস মেকিং হবে। কি হবে? ছিঁড়ে যাবে স্যার, নিচের দিকে টেনে দুইটাকে এটাকে দুই ভাগ করে হ্যাঁ, ফেলবে। তুমি তো সেই ভাগ করার কথা তো আমি বলতেছি না, ঠিক আছে। আমি বলতেছি যে এই বারে যদি আমি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করতে চাই আমি এই এখানে কি করব, এই মুভেবল ক্রস হেডটা কি নিচে নামাবো না উপরের দিকে উঠাবো? সিম্পল অ্যান্সার, নিচের দিকে নামাবো। নিচের দিকে নামাইলে এখানে হচ্ছে কি টেনশন ডেভেলপ করবে, ঠিক আছে। আচ্ছা, এটা তার মানে কি এটা একটা লোডিং রেট আছে যে আমি কত রেটে নিচের দিকে নামাচ্ছি সেই অনুযায়ী হচ্ছে সে একটা ফোর্স হচ্ছে এখানে অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে তোমাদের একটা এরকম লোড ইন্ডিকেটর সেল থাকে, লোড সেল থাকে, সেই লোড সেল থেকে তোমার এই লোডের ভ্যালু এবং কতটুকু নিচের দিকে নামতেছে সেই ডিফরমেশনের ভ্যালুটা হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে। তাইলে লোড লোড এবং ডিফরমেশন, ঠিক আছে, সেই এই ভ্যালুগুলা আমরা কি ইউটিএম এর মেশিনের থেকে আমরা সরাসরি পেয়ে যাব, ঠিক আছে। তো ওইখান থেকে কি চাইলে আমরা কি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করতে পারি না? ধরো এটা হচ্ছে তোমার এক্স এক্সিস এন্ড দিস ইজ ওয়াই এক্সিস। আমি চাচ্ছি হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করব, তাহলে এখানে বলো স্ট্রেসটা কিভাবে বের করবা? স্ট্রেস কিভাবে বের করবা?
হোয়াট ইজ স্ট্রেস? ফোর্স বাই এরিয়া। এরিয়া। ফোর্সটা কোথায় থেকে পাবা? এখানে যে লোড সেল আছে ইউটিএম এর, একটা দেখবা যে মনিটর আছে, সেই মনিটরের মধ্যে হচ্ছে যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে সে কতটুকু লোড অ্যাপ্লাই করতেছে তোমার এই জায়গাটায়, সেটা হচ্ছে সে তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, তাইলে তুমি যদি লোড ডিভাইডেড বাই এরিয়া, এরিয়া কি এখানে যে যে বারটা ইউজ করছো সেই বারের যে ক্রস সেকশনাল এরিয়াটা, সেটা লোড ডিভাইডেড বাই এরিয়া করলে তুমি কি কি পাবা? তুমি পাবা হচ্ছে স্ট্রেস। তাহলে স্ট্রেসটা হচ্ছে তুমি ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর বসাবা। ঠিক আছে, আর স্ট্রেনটা কোথায় থেকে পাবা? স্ট্রেন কিভাবে ক্যালকুলেশন করবা? স্ট্রেনটা কিভাবে ক্যালকুলেশন করবা বলো? যারা করে আসছো তারা তো অন্তত জানো। হাউ ইউ উইল ক্যালকুলেট দ্য স্ট্রেন? আজকে ক্লাসেই তো পড়াইলাম স্ট্রেন মানে কি। স্যার ইনিশিয়াল লেন্থ আর ফাইনাল লেন্থ ডিফারেন্সটা দিয়ে ইনিশিয়ালটা ভাগ করব স্যার। আগে তুমি জাস্ট সিম্পল ভাবে বলো। আমি আজকে ক্লাসে যেটা পড়াইছি, আমি আজকে ক্লাসে পড়াইছি স্ট্রেন ডিফরমেশন। মিন্স হচ্ছে ডিফরমেশন বা ইলংগেশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। জি স্যার। তাহলে এই যে স্যাম্পল যেটা বা স্পেসিমেন বা বার যেটা আমি টেস্ট করতেছি, এটা তো অরিজিনাল লেন্থটা আমি জানি। ঠিক আছে, এটা টেস্ট করার আগেই হচ্ছে আমি এটা মেজার করে নিব। ঠিক আছে, এটার যে লেন্থ এবং যে ক্রস সেকশন সেটা হচ্ছে আমি মেজার করে নিব, তার মানে আমি অরিজিনাল লেন্থটা জানি। তো আমাকে এখন বের করতে হবে কি? ডিফরমেশন। যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে ডিফরমেশন বের করতে হবে। ঠিক আছে, যে কতটুকু ডিফরমেশন হচ্ছে সেটা। তাহলে সেই ডিফরমেশনটা আমাকে সরাসরি হচ্ছে লোড সেলে দিয়ে দিবে। দেখবা যে তোমাদের এখানে একটা লোডিং রেট ইউজ করে। ঠিক আছে, ধরো 5, এরকম ডিফরমেশন রেট ধরো 5 মিলিমিটার পার মিনিট। তো 5 মিলিমিটার পার মিনিট মানে কি? তোমার প্রতি মিনিটে 5 মিলিমিটার করে ডিফরমেশন হবে। ঠিক আছে, তুমি যদি 1 মিনিট লোড দাও, টোটাল 1 মিনিট যদি লোড দাও, তাহলে তোমার যেই বারটা তুমি যেটা টেস্ট করতেছো তার ডিফরমেশন হবে হচ্ছে 5 মিলিমিটার। ঠিক আছে, তাইলে তুমি যখন লোড দেওয়া শুরু করছো সেখান থেকে তুমি টাইম কাউন্ট করবা যে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড। তার মানে কি 10 সেকেন্ডে ডিফরমেশন বের করা সম্ভব না? 10 সেকেন্ডে ডিফরমেশন কিভাবে বের করবা? 10 সেকেন্ডের ডিফরমেশন কি? 5 ডিভাইডেড বাই 60 ইনটু 10। ইন্টু 10। ঠিক আছে, যে 5 মিলিমিটারটা হচ্ছে কি 1 মিনিটে মানে 60 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডের ডিফরমেশন কত? সিমিলারলি 20 সেকেন্ডের ডিফরমেশন বের করা সম্ভব, 30 সেকেন্ডের ডিফরমেশন বের করা সম্ভব। তাহলে তুমি যে ডিফরমেশনটা পাচ্ছ সেটাকে তুমি ডিভাইডেড করবা কি দিয়ে? এই যে স্পেসিমেন অরিজিনালের লেন্থ দিয়ে, অরিজিনাল লেন্থ। তাহলে তুমি কি একটা স্ট্রেনের ভ্যালু পাবা। ঠিক আছে, তো তুমি করসপন্ডিং লোডের বা স্ট্রেসের ভ্যালু গুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিসে প্লট করবা। প্লট করলে তুমি এরকম একটা স্ট্রেস বা স্ট্রেন ডায়াগ্রাম পাবা। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো তোমরা যে টেস্টটা করছো, যারা অলরেডি যে গ্রুপটা করছো, সেটা হচ্ছে স্টিলের কি মাইল স্টিল বারের জন্য করছো। এটা টেনসাইল স্ট্রেন টেস্ট স্পেসিমেন্স, এগুলো হচ্ছে প্লেটের জন্য করা যায়। ঠিক আছে, প্লেটের জন্য যদি করে, স্টিলের বিভিন্ন প্লেট আছে। ঠিক আছে, বিভিন্ন থিকনেসের প্লেট আছে। ঠিক আছে, তারপরে আবার কি বিভিন্ন বার আছে, ওইগুলা এরকম হচ্ছে কি স্পেসিমেন গুলা তৈরি করে। স্পেসিমেন তৈরি করার পরে স্পেসিমেন গুলাকে এইখানে ইউটিএম মেশিনে প্লেস করে হচ্ছে তার টেনসাইল স্ট্রেন টেস্ট করে। ঠিক আছে, এখানে কি এই অংশটা কেন এরকম করা হয়েছে বলো তো? প্লেটের, এটা ধরো কি একটা স্টিলের একটা প্লেটের থেকে একটা অংশ কেটে নিছে। ঠিক আছে, তো স্যাম্পল গুলা কিন্তু প্রিপেয়ার করে নিতে হয়। স্টিলের বাই ডিফল্ট কিন্তু এই শেপে থাকে না। ঠিক আছে, এটাকে প্রিপেয়ার করে নিতে হয়। এটা মেইনলি হচ্ছে কি গ্রিপিং এর জন্য। তুমি যখন ইউটিএম এ এটাকে প্লেস করবা, প্রপারলি যদি ইউটিএম এর এই ক্রস হেড এবং তোমার কি আপার ক্রস হেড মুভেল, এই তোমার লোয়ার ক্রস হেড এর মধ্যে তুমি যেটা প্লেস করতেছো, এটা যদি তোমার এটাকে ভালোভাবে গ্রিপ করে ধরে না রাখতে পারে, তখন কিন্তু কি স্লিপ করে যাবে। তো এই জিনিসগুলা করা হয়েছে কি গ্রিপিং এর জন্য। তো এভাবে তোমার হচ্ছে স্যাম্পল গুলা আগে প্রিপেয়ার করার পরে ইউটিএম এ হচ্ছে টেস্ট করে হচ্ছে
এই গ্রাফটা থেকেই আসলে সব অনেক প্যারামিটারস এর ভ্যালু বের করা সম্ভব। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ। আমরা হচ্ছে নেক্সট ডে, আচ্ছা আমি আগে গ্রাফটা দেখাই। এই যে এই গ্রাফটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ কি মাইল্ড স্টিল। ঠিক আছে, এই গ্রাফের বিভিন্ন স্টেজে বিভিন্ন টাইপের ঘটনা ঘটতেছে। এখানে যে অনেকগুলা পয়েন্ট দেখানো আছে, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পয়েন্ট এ যেটা দেখো এখান থেকে, এটা হচ্ছে ধরো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। তোমাদের আরেকটু আগে দেখাইছি যে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস প্লট করতেছি আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, আর তাইলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা প্লট করার পরে আমি এরকম একটা ডায়াগ্রাম পাইছি, কার্ভ পাইছি। ঠিক আছে, এখানে দেখো প্রথম পয়েন্টটা যেটা, প্রথম পয়েন্ট হচ্ছে এ। এ এ মানে কি দেখো, এ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এ পয়েন্ট পর্যন্ত হচ্ছে প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট এ পয়েন্ট পর্যন্ত তোমার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা কি রেশিওটা কনস্ট্যান্ট থাকবে, মানে এটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন থাকবে। এই যে এই লাইনটা দেখো একদম একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, প্রপোর্শনাল লিমিট। আচ্ছা, এরপরে বি পয়েন্ট পর্যন্ত কি দেখো, বি পয়েন্টে এ পয়েন্টের পরে কি আস্তে আস্তে সে কার্ভ হওয়া শুরু করছে। এ এবং বি পয়েন্টটা খুবই, এখানে তোমার এই কার্ভের মধ্যে এই পয়েন্টগুলো একটা থেকে আরেকটা ডিসটেন্স কিন্তু অনেক বেশি দেখানো, অ্যাকচুয়ালি কিন্তু এরকম। আচ্ছা 164, তোমার মাইক্রোফোন অফ করো। 164 মাইক্রোফোন অফ করো। আচ্ছা এখানে দেখো এ পয়েন্ট, মানে এ পয়েন্ট পর্যন্ত বললাম কি প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে, আর বি পয়েন্টটা কি, বি পয়েন্টের নাম হচ্ছে ইলাস্টিক লিমিট। বি পয়েন্ট, বি পয়েন্টে যাওয়ার পরে কি হয়, এই বি পয়েন্ট পর্যন্ত তোমার, তুমি যখন লোড অ্যাপ্লাই করবা, ঠিক আছে, ম্যাটেরিয়ালটা ডিফর্ম করবে। যখন তুমি লোডটা রিমুভ করবা, ম্যাটেরিয়াল হচ্ছে আবার তার আগের অবস্থানে ব্যাক করবে। ঠিক আছে, আপ টু দিস পয়েন্ট, বি পয়েন্ট পর্যন্ত ম্যাটেরিয়ালটা হচ্ছে ইলাস্টিক। তো এটাকে আমরা বলতেছি কি ইলাস্টিক লিমিট বা ইলাস্টিক পয়েন্ট। ঠিক আছে, বা ইলাস্টিক লিমিট রিজন আপ টু বি পয়েন্ট। এ পয়েন্টে কি হচ্ছে আর বি পয়েন্টে কি হচ্ছে বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো সি পয়েন্ট। সি পয়েন্টটা কোনটা? সি পয়েন্ট হচ্ছে তোমার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করার পরে তুমি দেখবা যে একটা পয়েন্টে আসার পরে তোমার ম্যাটেরিয়ালটার স্ট্রেস হচ্ছে ফল করতেছে। ঠিক আছে, এখানে হচ্ছে ফল করতেছে। ফল করার পরে আবার দেখবা যে একটা সময় পরে গিয়ে সে আবার উঠতেছে। তাহলে যেখান থেকে ফল করা শুরু করছে সেটা হচ্ছে কি আপার ইল পয়েন্ট। আর যেখান যেখান থেকে ফল করা শুরু করছে সেটা হচ্ছে আপার ইল পয়েন্ট। আবার যে পয়েন্টে যাওয়ার পরে সে আবার নতুন করে স্ট্রেস নেওয়া শুরু করছে। ঠিক আছে, এই যে ডি পয়েন্ট, এখান থেকে কি আবার তার হচ্ছে কি স্ট্রেস নেওয়া সে শুরু করছে, সেটা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। বুঝা গেছে? আপার ইল পয়েন্ট এবং লোয়ার ইল পয়েন্ট। আচ্ছা, এখন একটা জিনিস এই গ্রাফে দেখো, সে স্ট্রেস নিচ্ছে 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 নেওয়ার পরে হচ্ছে সি পয়েন্টের পরে তার স্ট্রেস নেওয়ার রেট কমে গেছে। ঠিক আছে, নিচের দিকে সে ফল করতেছে। আবার ডি পয়েন্টে গিয়ে আবার নতুন করে সে আবার স্ট্রেস নেওয়া শুরু করছে। এখন বলো তো যে ডি পয়েন্টের পরে আসলে কি ফেনোমেনন ঘটতেছে, কেন আবার সে নতুন করে স্ট্রেস নেওয়া শুরু করছে? ডি থেকে ই, এটা এখানে কি ঘটতেছে যে যার কারণে সে আবার নতুন করে স্ট্রেস নেওয়া শুরু করছে? স্যার পার্মানেন্ট ডিফর্মেশন হচ্ছে। না, পার্মানেন্ট ডিফরমেশন না। পার্মানেন্ট ডিফরমেশন হচ্ছে তোমার এই বি পয়েন্টের পরেই পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপ টু ইলাস্টিক লিমিট, যেখানে ইলাস্টিক রিজন, এই ইলাস্টিক রিজনের পরে হচ্ছে তোমার কি এখানে দেখো এই যে বি পয়েন্ট, বি পয়েন্ট পর্যন্ত হচ্ছে কি ইলাস্টিক রিজন। আর বি পয়েন্টের পরে হচ্ছে কি প্লাস্টিক রিজন। তোমার প্লাস্টিক রিজনে হচ্ছে তোমার পার্মানেন্ট ডিফরমেশন হয়। ঠিক আছে, আর ইলাস্টিক রিজনে হচ্ছে কোনো পার্মানেন্ট ডিফরমেশন হয় না। তুমি আপ টু বি পয়েন্ট, আপ টু বি পয়েন্ট পর্যন্ত যখন তুমি লোড দিবা তখন হচ্ছে
তোমার লোডটা রিমুভ করার পরে সে আবার তার আগের অবস্থানে চলে যাবে। বাট বি পয়েন্টের পরে যদি তুমি লোড অ্যাপ্লাই করো, দেন তোমার এই লোড রিমুভ করার পরে সে কোনো সময়ই তার আগের অবস্থানে আর ব্যাক করবে না, তখন হচ্ছে কি একটা পার্মানেন্ট ডিফর্মেশন হয়। তো এটা তো বি পয়েন্টের পরেই হচ্ছে। আমি বলতেছি ডি থেকে ই তে কি হচ্ছে? স্যার স্ট্রেন হার্ডেনিং স্যার। হার্ডেনিংটা কি? স্ট্রেন হার্ডেনিংটা কি? স্যার ইলংগেশন হচ্ছে এখানে। ইলংগেশন তো কন্টিনিউয়াসলি হচ্ছে, এই 0 পয়েন্ট থেকেই ইলংগেশন হওয়া শুরু হয়েছে। স্যার যে 0 থেকে স্ট্রেনটা ইলংগেশন হইতে হইতে এফ এ গিয়ে ছিঁড়ে গেছে। বলো। হচ্ছিল সেটা হার্ডেনিং মানে সেটা আরো বেশি পার্মানেন্ট হচ্ছে এমন কোনো কিছু? আচ্ছা, তোমাদের এই এস এম, তোমরা যে বলছো একটা গ্রুপ যে তোমরা এটা করছো, এখানে কি তোমাদের স্ট্রেন হার্ডেনিং এটা কি এক্সপ্লেন করে নাই? ওই গ্রুপটা চুপ করে আছো কেন? আমি বুঝলাম না। না করলে বলো যে করে নাই, করলে বলো যে স্যার করছে আমরা বুঝি নাই। স্ট্রেন হার্ডেনিংটা কেন বা কি জন্য হচ্ছে, কেন হয়েছে, স্ট্রেন হার্ডেনিং রিলেটেড কি কিছু এক্সপ্লেন করে নাই? জি স্যার স্যার কিছুটা করছিল স্যার। করছিল স্যার, স্যার আমাদের স্যার মনে নাই স্যার, প্লিজ স্যার। স্ট্রেন হার্ডেনিং হচ্ছে, ধরো তুমি একটা বারের তুমি টেস্ট করতেছো, ঠিক আছে? যখন টেস্ট করা শুরু করছো, ধরো বারের ডায়া হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে? মানে টেস্ট ইনিশিয়ালি বারের ডায়া ছিল 1 ইঞ্চি। তো তুমি হচ্ছে কি টেনসাইল স্ট্রেন টেস্ট করতেছো, মানে তুমি আস্তে আস্তে কি এটা টানতেছো, ঠিক আছে? আচ্ছা, টানার কারণে যেটা হচ্ছে বারের ডায়াটা কি কমতেছে নাকি বাড়তেছে? স্যার কমতেছে। স্যার কমতেছে স্যার। কারণ কি স্ট্রেইনের কারণে, ঠিক আছে? তুমি যে ইলংগেশন করতেছো, ইলংগেশনের কারণে তার লেন্থ বাড়তেছে, তার হচ্ছে কি ডায়াটা কমতেছে। এখন এই একটা স্টেজে গিয়ে যেটা হয়, এক্সেসিভ স্ট্রেইনের কারণে দেখা গেছে যে মলিকিউলার রিঅ্যাডজাস্টমেন্ট হয়, ঠিক আছে? মলিকিউলার রিঅ্যাডজাস্টমেন্ট হয়, তোমার যেই এই যে বারটা আছে সে বারের যে ডেনসিটি, ঠিক আছে? মানে তোমার দেখা গেছে যে এরকম অনেক কিছুই দেখবা যে তুমি খুবই ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়াল তুমি টানতেছো টানতেছো টানতে টানতে হঠাৎ করে দেখবা যে এটা কিন্তু শক্ত হয়ে গেছে, অনেক বেশি শক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন জিনিস, যে স্ট্রেন, এক্সেসিভ স্ট্রেনের কারণে যেটা হয় সেটা হচ্ছে তার ভিতরে মলিকিউলার রিঅ্যাডজাস্টমেন্ট হয়। মলিকুলার রিঅ্যাডজাস্টমেন্টের কারণে তোমার ভিতরের যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালের ডেনসিটিটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? সে খুব হার্ড হয়ে যায়, এবং এর কারণে সে হচ্ছে নতুন করে আবার স্ট্রেস নেওয়া শুরু করে। বুঝতে পারতেছো? তো এইটাই হচ্ছে ডি থেকে ই পয়েন্টে এটা হচ্ছে স্ট্রেনের কারণে হার্ডেনিং হচ্ছে। এবং হার্ডেনিং হচ্ছে কেন? বিকজ অফ মলিকুলার রিঅ্যাডজাস্টমেন্ট ভিতরে, ম্যাটেরিয়ালের ভিতরে। আচ্ছা, তাহলে ই পয়েন্টে যাওয়ার পরে কি, ই পয়েন্টে যাওয়ার পরে আবার সে হচ্ছে তার নিচের দিকে মানে স্ট্রেস আবার কম নেওয়া শুরু করে, এবং আস্তে আস্তে যে এফ এফ পয়েন্টে গিয়ে সে হচ্ছে ছিঁড়ে যায়। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে তাহলে এই ই পয়েন্ট যেটা দেখো, ই পয়েন্টটা আসলে তার আলটিমেট স্ট্রেস পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম সে যতটুকু লোড নিতে পারে সেটা হচ্ছে ই পয়েন্ট। আর আমরা ডিজাইন করি কোনটা দিয়ে বলো তো? আমরা ডিজাইন করি কোনটা দিয়ে? আমাদের যে ধরো একটা বার, স্টিলের বার বাজারে পাওয়া যায়, ধরো 60 গ্রেডের বার, 70 এই গ্রেডের বার, পয়েন্ট তোমরা দিয়ে যখন টেস্ট করছো সেটাও ছিল কি 60 গ্রেড, 72 গ্রেড, এই ধরনের বার হচ্ছে তোমরা টেস্ট করছো বা করবা, ঠিক আছে? তো এই যে 60 গ্রেডের যে বারটার কথা বলতেছে, এই 60 গ্রেড মিন্স হোয়াট? স্যার ইল পয়েন্ট স্যার। 60 গ্রেড লোয়ার মিন্স ইল কি? পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট স্যার। 60 গ্রেড মানে কি মিন করে? স্যার লোয়ার ইল 60 পয়েন্টটাকে কেএসআই, মিন করে। স্যার ইল পয়েন্টটাই 60 গ্রেড মিন্স হচ্ছে, মিন করে হচ্ছে তার ইল্ড স্ট্রেস হচ্ছে 60 কেএসআই, ঠিক আছে? ইয়েস স্যার। এখন আমাদের এখানে ইল পয়েন্ট আছে দুইটা, একটা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট আর একটা হচ্ছে কি আপার ইল পয়েন্ট। আমরা কোনটা ধরে আসলে কোনটা, তাহলে ইল্ড স্ট্রেস বা ইল পয়েন্ট কোনটা বেসিক্যালি, লোয়ারটা নাকি আপারটা? স্যার লোয়ারটা স্যার। লোয়ারটা লোয়ারটা আমরা বেসিক্যালি, এটা আসলে অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে যে 0.2% অফসেট,
এখানে আপার ইল্ড পয়েন্ট যেটা আসতেছে, ঠিক আছে, তা 0.2% অফসেট নেওয়ার পরে আসলে যেই পয়েন্টটা পাওয়া যায় এটা হচ্ছে বেসিক্যালি তার অ্যাকচুয়াল ইল্ড স্ট্রেসটা, ঠিক আছে। বাট আমরা জেনারেলি যেটা ইউজ করি আমরা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্টটাকেই ধরে নিই হচ্ছে তার ইল্ড স্ট্রেস। তার মানে এখান থেকে এই যে এই বরাবর তুমি যেই পয়েন্টটা পাবা সেটাই হচ্ছে তোমার কি ইল্ড স্ট্রেস, বুঝতে পারতেছো? বাট অ্যাকচুয়ালি ইল্ড স্ট্রেস কিন্তু আপার ইল্ড পয়েন্ট এবং লোয়ার ইল্ড পয়েন্টের মাঝামাঝি একটা পয়েন্ট। বুঝা গেছে? আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করি, আমরা সবসময় লোয়ার ইল্ড পয়েন্ট যেটা এটাকে হচ্ছে ইল্ড স্ট্রেস ধরে নিই। ক্লিয়ার? স্যার আচ্ছা, তো এখানে দেখো তার মানে তোমাদের এই প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষার মধ্যে কিন্তু ধরো এরকম আসতে পারে যে ড্র দ্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ মাইল্ড স্টিল এন্ড এক্সপ্লেইন, ঠিক আছে, এন্ড এক্সপ্লেইন ডিফারেন্ট কি পয়েন্টস, ঠিক আছে, বা সিগনিফিকেন্ট পয়েন্টস অফ অন দ্য কার্ভ, ঠিক আছে, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। আর এখানে দেখো পাশের ফিগারটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তোমার প্লাস্টিক জোন এবং হচ্ছে ইলাস্টিক জোন দুইটা হচ্ছে সেপারেট করে ডিফারেন্ট কালার দিয়ে দেখানো আছে, ঠিক আছে। আচ্ছা, আর হুকস ল বলতে একটা ল আছে। হুকস ল কি বলো, তোমরা ইন্টারেই পড়ে আসছো। হোয়াট ইজ হুকস ল? হুকস ল কি বলে? মিস্টার হুক কি বলছে? স্যার স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। হ্যাঁ বলো, যে যে তুমি বলছো এটা কি Stress একটু is ইংলিশে বলতে proportional পারবা? to stress is প্লাস্টিক proportional to মধ্যে strain স্ট্রেস আর within স্ট্রেন a প্রপোর্শনাল। limit. আচ্ছা, হুক যেটা বলছে সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের মধ্যে, ঠিক আছে। প্রপোর্শনাল লিমিট কোন পয়েন্ট পর্যন্ত? প্রপোর্শনাল লিমিট স্যার কোন এ পয়েন্ট পর্যন্ত? এ পয়েন্ট স্যার। এ পয়েন্ট পর্যন্ত। আপ টু দিস পয়েন্ট, এ পয়েন্ট পর্যন্ত তোমার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে, হুকস এটা বলছে। আর এই যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন তার মানে কি এটার একটা রেশিও আছে, ঠিক আছে। সেই রেশিওটা হচ্ছে ই দ্বারা এক্সপ্রেস করে এবং এটাকে এই ইটাকে কি বলে? মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে। এখন তোমরা বলো ইলাস্টিসিটিটা কি রাবারের বেশি নাকি হচ্ছে স্টিলের বেশি? কার মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি, স্টিলের নাকি রাবারের? মানে ইলাস্টিসিটি রাবারের বেসিক্যালি কার, রাবারের নাকি রাবারের স্টিলের? স্যার। রাবারের হবে স্যার। রাবারের। অ্যাবসলিউটলি রং অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে এখন থেকে তোমাদের সাধারণ মানুষের সাথে ইঞ্জিনিয়ারদের ডিফারেন্স শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, ইলাস্টিসিটিটা দেখো। ইলাস্টিসিটির ডেফিনেশন বা ইলাস্টিসিটি যদি আমরা ইকুয়েশনটা দেখি তাহলে ইকুয়েশনটা কি স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন, ঠিক আছে। মানে হচ্ছে ধরো পার ইউনিট স্ট্রেইনে কতটুকু স্ট্রেস তার লাগে, ঠিক আছে। মানে তুমি যদি ধরো 1 মিলিমিটার স্ট্রেন ডিফরমেশন করতে চাচ্ছ তাহলে 1 মিলিমিটার ডিফরমেশন করার জন্য তোমার কতটুকু স্ট্রেস লাগবে সেটাই হচ্ছে আমার মিন করতেছে মডুলাস অফ ইলাস্টিসিটি বা সিম্পলি ইলাস্টিসিটি দ্বারা। এখন তুমি ধরো একটা রাবারের 1 মিলিমিটার স্ট্রেন করবা, 1 মিলিমিটার ডিফরমেশন করবা, স্যার অনেক ওটার জন্য ইজি হয়ে যাবে। ওইটার জন্য তোমার কতটুকু স্ট্রেস লাগবে? অনেক বেশি স্ট্রেস লাগবে। নো স্যার। আর তুমি সেম ধরো তুমি একটা স্টিলের বারের তুমি হচ্ছে একটা এই 1 মিলিমিটার ডিফরমেশন করবা, তার জন্য তোমার কি কি আর এর থেকে কি 1000 টাইমস মানে বেশি স্ট্রেস তোমাকে দেয়া লাগবে না? ইয়েস স্যার। বুঝতে পারতেছো? তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি কার বেশি, রাবারের বেশি নাকি স্টিলের বেশি? স্টিলের স্যার। ওয়ে মোর, ঠিক আছে, 1000 টাইমস মোর। বুঝতে পারতেছো? সো অ্যাকচুয়ালি স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার, ঠিক আছে। বুঝতে পারতেছো? তো কেউ যদি কোশ্চেন করে
তোমাকে মানে তোমার ইন জেনারেল অ্যাজ এ কমন মানে জেনারেল পার্সন বা কমন পার্সন হিসাবে তো আমরা বা তোমরা এতদিন জানতা যে না, যে ইলাস্ট্রিসিটি কার বেশি, রাবারের বেশি। কারণ কি তোমাদের ইলাস্ট্রিসিটি বলতে তোমরা যেটা বুঝো সেটা হচ্ছে কি টানবো লম্বা হবে, দিস ইজ ইলাস্ট্রিসিটি, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য ডেফিনেশন অফ ইলাস্ট্রিসিটি অ্যাকর্ডিং টু কি মেকানিক্স। বুঝতে পারছো? ইলাস্ট্রিসিটি ডেফিনেশন হচ্ছে তোমার পার ইউনিট ডিফরমেশনের জন্য কতটুকু স্ট্রেস লাগবে, যার যত বেশি স্ট্রেস লাগবে পার ইউনিট ডিফরমেশনের জন্য সে তত বেশি ইলাস্টিক। বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছো? জি স্যার। স্যার তো জি স্যার। এইটা কিন্তু অনেক সময় এই টাইপের কোশ্চেন ভাইভাতে জিজ্ঞেস করবে, বা তোমরা যখন এর পরের সেমিস্টার গুলাতে উঠবা এই টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে হুইচ ইজ মোর ইলাস্টিক, রাবার অর স্টিল। তাহলে এখন থেকে কি রাবার বলবা? তাহলে বলো স্যার। স্যার তাহলে কি রাবারের যে প্রপার্টি ওটা কি স্যার প্লাস্টিসিটি? হ্যাঁ, ওর তো টানলেই ওর ডিফরমেশন হয়ে যায়, ঠিক আছে, ও টোটালি প্লাস্টিক। বুঝতে আচ্ছা পারছো? তাহলে হচ্ছে ইলাস্টিসিটি হলে স্টিলের বেশি বাট প্লাস্টিসিটি ওই হলে ওই রাবারের রকম বেশি না নাকি? স্যার, ওই যে ব্যাপারটা তো ওইরকম না, ঠিক আছে, ব্যাপারটা তো ওইরকম না, প্লাস্টিসিটি বেশি ব্যাপারটা ওইরকম না। প্লাস্টিক রেঞ্জও গেল তোমার এই জিনিসটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ধরো পার ইউনিট, এখানে পার ইউনিট ডিফরমেশন, ধরো এখানে এই যে ধরো এখান থেকে ধরো এতটুকু তুমি চাচ্ছ যে স্ট্রেন করতে, ঠিক আছে, এই আমরা দেখাচ্ছি ধরো এক্স এক্সিসে দেখাচ্ছি হচ্ছে স্ট্রেন মানে তার ডিফরমেশন দেখাচ্ছি, তো আমি চাচ্ছি কি এই এতটুকু ডিফরমেশনের জন্য আমার স্টিলে কতটুকু লোড লাগে আর কি রাবারে কতটুকু লোড লাগে। তো এইটা ওয়েদার ইট ইজ ইলাস্টিক রিজন আর ওয়েদার ইট ইজ প্লাস্টিক রিজন, তোমার স্টিলে রাবারের চেয়ে 1000 টাইমস মোর স্ট্রেস লাগবে হচ্ছে এই এতটুকু স্ট্রেনের জন্য। বুঝতে পারতেছো? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাইলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ, ঠিক আছে, অনেক কনসেপ্ট হচ্ছে এখানে এসে মার্চ করছে। তো আমরা আসলে এখান থেকে এখন এই আগের স্লাইডে যাই, ঠিক আছে। এটা কি বলছে? এটা হচ্ছে বলতেছে যে ডাকটাইল ম্যাটেরিয়াল এবং ব্রিটল ম্যাটেরিয়ালস কি, ঠিক আছে। তো তোমরা বলো হোয়াট ইজ ডাকটাইল ম্যাটেরিয়ালস এন্ড হোয়াট ইজ ব্রিটল ম্যাটেরিয়াল। তোমরা কি শুনছো অলরেডি ডাকটাইল ম্যাটেরিয়াল বা ব্রিটল ম্যাটেরিয়ালস কি জিনিস? জি স্যার। কি বলো? স্যার শুনে থাকলে বলো। ডাক্টাইল ম্যাটেরিয়াল হলো স্যার যেটা স্ট্রেস করলে অ্যাপ্লাই করলে ডিফরমেশন হয় কিছুটা ভাঙার আগে, ফেলিয়ারের আগে। আর ব্রিটেল হুম। হচ্ছে স্যার যেটা কোনো ডিফরমেশন ছাড়াই ফেলিয়ার হয়ে যায়। আচ্ছা, কোনো ডিফরমেশন ছাড়া ফেলিওর হয় ব্যাপারটা হচ্ছে ভুল কথা, ঠিক আছে, লোড দিবা ডিফরমেশন হবেই। তবে ব্রিটল ম্যাটেরিয়ালের মিনিমাম ডিফরমেশন। ডিফরমেশনটা হচ্ছে খুবই নেগলিজিবল ডিফরমেশন। বুঝতে পারতেছো? আর ডাকটাইল ম্যাটেরিয়ালে সিগনিফিকেন্ট ডিফরমেশন হয় ফেলিওরের আগে, ঠিক আছে, তোমাকে সে সে প্রপার ওয়ার্নিং দিবে ফেল করার আগে। ধরো স্টিলের একটা বার তোমরা যে মাইল্ড স্টিলে ধরো টেস্ট করছো, হঠাৎ করে কি সেটা ফেল করে গেছে? হঠাৎ করে না ছিঁড়ে স্যার। গেছে? তোমরা দেখছো সে না লোড স্যার। দিছে, সে আস্তে আস্তে ডিফরমেশন হয়েছে, অনেকক্ষণ ধরে লোড নিছে, এরপরে একটা পর্যায়ে হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া কমতে কমতে কি তোমরা দেখছো যে কোন একটা জায়গায় কি হয়েছে, দেখো নেকিং নেকিং হয়েছে, ঠিক আছে, এবং একটা সার্টেন টাইম পরে ছিঁড়ে গেছে। এটা কি তোমার 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে? না এই স্যার, বেশ না ফেনোমেননটা স্যার, কিছুক্ষণ টাইম দেখা গেছে লাগছে। যে 15 5-6 মিনিট মিনিট, লাগছে। 8-10 মিনিট, 15 মিনিট পর্যন্ত তোমার লাগছে, ঠিক আছে। এখন যদি তুমি একটা ধরো স্টিল স্ট্রাকচার বিল্ডিং এ থাকো, ঠিক আছে, ধরো আর্থকোয়েক আসলো বা এক্সেসিভ অ্যামাউন্টের লোড আসলো, তুমি দেখতেছো যে বিল্ডিংটা হচ্ছে কি এরকম মানে ডিফরমেশন হচ্ছে বা স্টিলের বিমটা হচ্ছে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, তার মানে কি তুমি এনাফ টাইম পাবা সেখান থেকে হচ্ছে স্কেপ করার জন্য। 50 মিনিটস টাইমস মানে কি অনেক বেশি তোমার হচ্ছে একটা স্ট্রাকচার থেকে স্কেপ করার জন্য। এখন সেম জিনিসটা যদি ধরো কি কংক্রিটের বিল্ডিং হয়, কংক্রিটের বিল্ডিং হলে কি দেখা গেছে যে তুমি যখন বুঝতে পারবা যে তার ডিফরমেশন হচ্ছে মানে তখনই হচ্ছে মানে আসলে সে কলাপস করে যাচ্ছে, ঠিক আছে।
কারণ হচ্ছে তার যে ডিফরমেশনটা খুবই কম। তাইলে এখান থেকে দেখো ডাকটাইল এবং ব্রিটেল ম্যাটেরিয়ালস এর কিন্তু অনেকগুলো ডিফারেন্স দেয়া আছে এবং ম্যাটেরিয়ালস এক্সাম্পল দেয়া আছে। প্রথমেই আমরা গ্রাফে আসি। এই গ্রাফটা কি স্ট্রেস স্ট্রেনের গ্রাফ। স্ট্রেস স্ট্রেনের গ্রাফ থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? দেখো ব্রিটেল ম্যাটেরিয়ালে কি তার স্ট্রেন কিন্তু খুবই কম, এই যে এতটুকু মাত্র স্ট্রেন হয়েছে, দেখতেছো? বাট এটা এতটুকু স্ট্রেন করার জন্য কিন্তু লোড স্ট্রেস কিন্তু কি তার ধরো সেমই লাগছে, এতটুকু স্ট্রেস লাগছে, বুঝতে পারতেছো? আর জি ডাকটাইল ম্যাটেরিয়ালটা কি, দেখো ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে কি তার সেম অ্যামাউন্টের স্ট্রেস, ধরো সেম স্ট্রেসটা তো কি সেম, বাট সেম অ্যামাউন্টের স্ট্রেসের জন্য সে কি ডিফর্ম করছে কতটুকু, এই পর্যন্ত ডিফর্ম করছে। তাইলে ব্যাপারটা কিন্তু এরকম না যে ব্রিটেল ম্যাটেরিয়ালের স্ট্রেংথ অনেক বেশি বা সে অনেক বেশি স্ট্রেস নিবে, বা ডাকটাইল ম্যাটেরিয়াল সে অনেক বেশি স্ট্রেস নিবে, বা ব্রিটেল ম্যাটেরিয়াল অনেক কম স্ট্রেস নিবে। ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছো? ডিফারেন্সটা হচ্ছে কোথায়, স্ট্রেইনে। যে ব্রিটেল ম্যাটেরিয়াল দেখা গেছে যে সে খুব কম অ্যামাউন্টে ডিফরমেশন নিবে, নেগলিজিবল ডিফরমেশন হচ্ছে সে ফেল করে যাবে। আর ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে কি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে ডিফরমেশন নেওয়ার পরে তারপরে সে ফেল করে যাবে। ক্লিয়ার? দেখো ব্রিটেল ম্যাটেরিয়ালের ফেলিওরটা কেমন হয়, এখানে দেখো ফেলিওর সারফেসটা দেখানো আছে যে ফেলিওর সারফেস এখানে কি খুবই স্মুথ ফেলিওর হয়, বুঝতে পারতেছো? এই যে এই টাইপের ফেলিওর হয় ব্রিটেল ম্যাটেরিয়াল। যদি এরকম ধরো একটা একটা বারের যদি তুমি টেস্ট করো যে বারটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়ালের, ঠিক আছে, তাহলে তার দেখবা যে ফেলিওর সারফেসটা এরকম স্মুথ হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ডাকটাইল ম্যাটেরিয়ালের ফেলিওর সারফেস, এই ফেলিওর সারফেসটা কি হবে, রাফ হবে এবং এটা হচ্ছে কাপ কোন ক্রিয়েট করবে, ঠিক আছে, কাপ কোন, এটাকে কাপ কোন ফেলিওরও বলে, সিইউপি কাপ কোন, বুঝতে পারতেছো? এই যে এই এখানে যেভাবে ফেল করতেছে যে অংশটা যেই রকম, এটাকে বলতেছে হচ্ছে কাপ কোন ফেলিওর। তাইলে দেখো ডিফারেন্স কোথায়, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্স আছে, ফেলিওরের মধ্যে ডিফারেন্স আছে, আরো কি কি টাইপের ডিফারেন্স আছে ডাকটাইল এবং ব্রিটেল ম্যাটেরিয়ালের মধ্যে, এই জিনিসগুলো এখানে বলা আছে। দেখো যে সে সাবস্টেনশিয়াল প্লাস্টিক ডিফরমেশন নিতে পারে, কে, ডাকটাইল ম্যাটেরিয়াল, ঠিক আছে। আর সলিড এই ব্রিটেল ডাকটাইল ম্যাটেরিয়াল, ব্রিটেল ম্যাটেরিয়ালস কি দেখো এক্সিবিট নেগলিজিবল প্লাস্টিক ডিফরমেশন। তারপরে হচ্ছে কি এখানে দেখো পার্সেন্টেজ ইলংগেশন তাহলে বেশি কার, অফকোর্স হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালের ইলংগেশন বেশি। তারপরে হচ্ছে কি নেক ফরমেশন করে, গ্রাজুয়ালি ফেল করে, দেখো নেক ফরমেশন করে, ঠিক আছে। আর ব্রিটেল ম্যাটেরিয়ালস কোনো টাইপের নেকিং ফরমেশন করে না, সে সাডেন ফেল করে উইদাউট এনি ওয়ার্নিং অর নেক ফরমেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এনার্জি, ডাকটাইল ম্যাটেরিয়াল হিউজ অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করে তারপরে ফেল করে, ঠিক আছে। আর ব্রিটেল ম্যাটেরিয়ালস হচ্ছে কি খুব কম এনার্জি অ্যাবজর্ব করে। আচ্ছা এরপরে হচ্ছে কি ডাকটাইল ম্যাটেরিয়ালকে তুমি এই দেখো ভেরিয়াস মেটাল ফর্মিং অপারেশনস হচ্ছে পসিবল, যেমন তুমি রোলিং, ফোরজিং, ড্রয়িং, বেন্ডিং, এগুলো হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালে করতে পারবা, ঠিক আছে। মানে এটাকে তুমি রিশেপ করতে পারবা বিকজ অফ ইটস ডাকটাইলিটি, ঠিক আছে। এটাকে তুমি ফোরজিং করে বা বেন্ডিং করে হচ্ছে তুমি ডিফারেন্ট শেপ দিতে পারবা, বাট ব্রিটেল ম্যাটেরিয়ালে সেটা কি পসিবল? পসিবল ব্রিটেল ম্যাটেরিয়ালে তুমি যদি তাকে রিশেপ করতে যাও সে কি হয়ে যাবে, ফেল করবে। আচ্ছা এরপরে কি ডাকটাইল ম্যাটেরিয়ালস শো লঙ্গার লাইফ when subjected to fatigue loading। কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ফ্যাটিক লোডিং? এটা একটা বুঝো, লাস্ট পয়েন্ট একটু ভালো করে না বুঝাই। স্যার, ডাকটাইল ম্যাটেরিয়ালস শো লঙ্গার লাইফ স্প্যান when subjected to fatigue loading। ফ্যাটিক লোডিংটা কি, ফ্যাটিক লোডিংটা হচ্ছে কাইন্ড অফ সাইক্লিক লোডিং, ঠিক আছে। তোমার ধরো কি, ধরো তুমি আজকে আজকে ধরো তোমরা যে ধরো পড়াশোনা করতেছো, তোমাদের প্রতিদিন কি একটা সার্টেন অ্যামাউন্টের লোড তোমাদের উপরে আসে না, আসে? জি স্যার। ধরো হচ্ছে কি তুমি ধরো সপ্তাহে 7 দিনে যদি ক্লাস করো, তাহলে ব্যাপারটা কেমন হয় যে ধরো আজকে তোমার উপর একটা সার্টেন অ্যামাউন্টের লোড আসলো, ঠিক আছে।
ধরো আমি জাস্ট এটা একটা স্কেল দিয়ে এক্সপ্রেস করতেছি। ধরো 5000 পিএসআই লোড আসলো তোমার উপরে, ঠিক আছে? কালকে ক্লাস করলাম 5000 লোড আসলো, পরশু ক্লাস করলাম, এভাবে প্রতিদিনই তোমার উপরে ধরো কি লোড আসতেছে, ঠিক আছে? একটা সাইক্লিক অর্ডারের লোড আসতেছে। এখন তোমার এমন হয় যে তুমি এই টানা লোড নিতে নিতে তোমার মধ্যে কি হয়ে যায়, ফ্যাটিক হয়ে যায়। ফ্যাটিক হয়ে যাওয়া মানে মিন্স হচ্ছে কি, একটা সময় আসবে যে তখন হচ্ছে তুমি লোড নিতে 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 তুমি ক্লান্ত হয়ে যাবে। তখন দেখা গেছে যে তুমি, তোমার স্ট্রেন্থ যদিও 5000 পিএসআই, বাট তুমি দেখা গেছে যে 3000 পিএসআই লোড আসলেই তুমি দেখা গেছে যে ফিল করে গেছো। বুঝতে পারতেছো? তো এইটাকে বলা হচ্ছে ফ্যাটিক লোডিং, যে সাইক্লিক লোডিং, সাইক্লিক আকারে প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন বা প্রত্যেকটা ইনস্ট্যান্টে এইভাবে সাইক্লিক লোডিং নিতে 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 স্ট্রাকচার হচ্ছে কি ফ্যাটিক হয়ে যায়। ঠিক আছে, ফ্যাটিক হয়ে যাওয়া মানে কি, তার হচ্ছে সে হচ্ছে তখন লো 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 লোডেই হচ্ছে সে ফেল করে যায়। বুঝতে পারতেছো? জি স্যার। এই ফ্যাটিক লোডিং এ দেখা গেছে যে তোমার ডাকটাইল ম্যাটেরিয়ালস এর এটার কি, তো তার লাইফ স্প্যানটা বেটার কম্পেয়ার টু ব্রিটেল ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এজন্য হচ্ছে কি, যে জায়গাগুলোতে আসলে এই ধরনের সাইক্লিক লোডিং আসে সেখানে আমরা আসলে ডাকটাইল ম্যাটেরিয়ালসটা প্রেফার করি। ঠিক আছে, ওইখানে তুমি যদি ব্রিটেল ম্যাটেরিয়ালস ইউজ করো তাহলে ব্রিটেল ম্যাটেরিয়াল দেখা গেছে যে খুব অল্প অল্প কিছুদিনের মধ্যেই সে ফ্যাটিগের কারণে ফেল করে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এক্সাম্পল আছে ডাকটাইল ম্যাটেরিয়ালস এর। মাইল্ড স্টিল, দিস ইজ ডাকটাইল ম্যাটেরিয়ালস। অ্যালুমিনিয়াম, কপার, রাবার, মোস্ট প্লাস্টিক্স, এগুলো হচ্ছে কি ডাকটাইল ম্যাটেরিয়াল। আর ব্রিটেল ম্যাটেরিয়াল কি, ব্রিটেল ম্যাটেরিয়াল হচ্ছে কাস্ট আয়রন। ঠিক আছে, এখানে এই কাস্ট আয়রনে কি বলতো, আয়রন কি মানে আয়রনের মধ্যে কিন্তু সব কিন্তু আবার ব্রিটেল ম্যাটেরিয়াল না। ঠিক আছে, আয়রনের মধ্যে তোমার কার্বনের পার্সেন্টেজ কমানো বাড়ানোর কারণে কিন্তু আয়রনের তোমার কি প্রপার্টিস চেঞ্জ হয়ে যায়। তো এর মধ্যে কাস্ট আয়রন যেটা, সেটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। সিরামিক্স, গ্লাস, সিমেন্ট, কংক্রিট, এগুলো সবই হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। স্টোন ব্রিটেল ম্যাটেরিয়াল, আইস ব্রিটেল ম্যাটেরিয়াল। ঠিক আছে, এগুলা হচ্ছে খুব কম ডিফরমেশনই ফেল করে যায়। তাহলে ব্রিটেল এন্ড ডাকটাইল ম্যাটেরিয়ালস এর মধ্যে ডিফারেন্স বুঝছো? এক্সাম্পল উইথ এক্সাম্পল। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস জি করো, স্যার। ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, তো আজকের হচ্ছে লাস্ট আরেকটা টপিক দেখায় শেষ করব আমি, সেটা হচ্ছে, আচ্ছা আগের এটা তো দেখছি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড টু স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম। এটা দেখায় হচ্ছে শেষ করব। হুকস ল অলরেডি কভার করছি, এটা নতুন করে দেখানোর কিছু নাই। হোয়াট ইজ হুকস ল, হোয়াট ইজ মডুলাস অফ ইলাস্টিসিটি, আগের স্লাইডে দেখানো আছে। আচ্ছা, এইখানে বলো ইঞ্জিনিয়ারিং এন্ড টু স্ট্রেস, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এন্ড টু স্ট্রেস দুইটার মধ্যে কি তোমরা ডিফারেন্সটা বলতে পারবা? তোমরা কোনো সময় নাম শুনছো দুইটার? হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এন্ড হোয়াট ইজ টু স্ট্রেস? জি টু স্যার। স্ট্রেস, ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা আসলে আমরা যে ইউটিএমটা ইউজ করি ওখানে স্যার এরিয়ার যে চেঞ্জটা ওটা মেজার করতে পারে না স্যার, যার হ্যাঁ, কারণে আপনার ওটা অ্যাকুরেট যে আমরা ট্রু স্ট্রেসটা ওটা দিতে পারে না, শো করতে আচ্ছা পারে না, এটা ওটাকে আমরা খুবই ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। খুবই সিম্পল জিনিস। সেটা হচ্ছে আমরা যখন স্ট্রেসটা ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে, আমরা সব সময় হচ্ছে লোডকে ডিভাইড করতেছি কি দিয়ে, ইনিশিয়াল যে ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে আমরা মেজার করছি, ঠিক আছে, সেটা দিয়ে হচ্ছে আমরা সব সময় স্ট্রেস ক্যালকুলেশন করতেছি। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। এখন এখন তুমি জাস্ট চিন্তা করো, তুমি যেই একটা বারে, একটা স্টিলের বারে যখন তুমি লোড দিচ্ছ, লোড দেওয়ার কারণে সেটা ইলংগেশন হচ্ছে। ধরো এট টাইম টি ইকুয়াল টু জিরো, যখন সময় জিরো, তখন তখন হচ্ছে তার মধ্যে কিন্তু কোনো কি স্ট্রেন নাই, জিরো স্ট্রেন, মানে হচ্ছে অরিজিনাল যেই ডায়াটা বা অরিজিনাল যে এরিয়াটা সেটা আছে। এখন ধরো তুমি 30 সেকেন্ড পরে স্ট্রেস ক্যালকুলেশন করতেছো, তাহলে 30 সেকেন্ড পরে যে তুমি স্ট্রেসটা ক্যালকুলেশন করতেছো সেখানেও তুমি লোডকে ডিভাইডেড করতেছো কোন এরিয়া দিয়ে, ইনিশিয়াল যে এরিয়াটা তুমি ক্যালকুলেশন করছো সেটা। বাট 30 সেকেন্ড পরে তোমার যে স্টিলের বারটা যেটা যেটা তোমার স্ট্রেস ক্যালকুলেশন করতেছো, তার কি ইনিশিয়াল এরিয়াটা কি এখন আর আছে? না ইলংগেশনের স্যার। কারণে Exactly. তার ইনিশিয়াল এরিয়াটা কি কমে গেছে না?
জি স্যার। তার মানে কি তোমার যেই এরিয়া, সেই এরিয়াটাও কিন্তু কি টাইমের সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে। বুঝতেছো জিনিসটা? তাহলে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস হচ্ছে কি, তুমি যদি সেই চেঞ্জটা অ্যাকনলেজ না করো, ঠিক আছে, মানে তুমি যদি লোডটাকে ইনিশিয়াল যে ক্রস সেকশনাল এরিয়া সেটা দিয়ে যদি তুমি ডিভাইডেড করো, তাইলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। ঠিক আছে? আর যদি ট্রু স্ট্রেসটা কখন পাবো, ট্রু স্ট্রেস সেটা হচ্ছে আমি যে কোনো একটা ইনস্ট্যান্টের টাইম, যে কোনো একটা টাইমের ইনস্ট্যান্ট অফ টাইমের লোড দিয়ে যদি আমি ওই সময়ে তার যেই এরিয়া ক্রস সেকশনাল এরিয়া সেটা দিয়ে যদি ডিভাইডেড করি, তাহলে আমি পাবো হচ্ছে ট্রু স্ট্রেস। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা ট্রু স্ট্রেস নিয়ে কাজ না করে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস নিয়ে কেন কাজ করি বলো তো? ট্রু স্ট্রেস ক্যালকুলেট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। ঠিক আছে? খুবই ডিফিকাল্ট বলতে ধরো যারা অলরেডি টেস্ট করছো তোমরা জানো যে কিভাবে হচ্ছে টেস্টটা করা হয়েছে। ধরো তুমি লোড দিচ্ছ, লোড দেওয়ার পরে তোমার আলটিমেটলি কি হচ্ছে, ক্রস সেকশনাল এরিয়াটা কমে যাচ্ছে, কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কমতেছে। তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার কি ক্রস সেকশনাল এরিয়াটা মেজার করা পসিবল রিয়েল টাইমে? কারণ তুমি তো মেজার করতে গেলেই দেখা গেছে যে আলটিমেটলি তো পরের লোড স্টেজে চলে গেছে, ও কন্টিনিউয়াসলি লোড বাড়াচ্ছে। ঠিক আছে? তো এই ট্রু স্ট্রেসটা এটা আসলে ক্যালকুলেট করা পসিবল হয় না, এই জন্য আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস যেটা সেটা নিয়েই কাজ করি। আচ্ছা এখন তোমরা বলো যে ট্রু স্ট্রেসটা বেশি হবে নাকি ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা বেশি হবে? কোন স্ট্রেসটা বেশি? স্যার ট্রুটা ট্রু বেশি হবে স্ট্রেস, স্যার। ট্রু স্ট্রেস বেশি হবে নাকি ট্রু ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেস বেশি হবে বলো? স্যার ট্রু স্ট্রেস বেশি হবে। ট্রু স্ট্রেসটা কেন বেশি হবে বলো তো? কারণ এরিয়া স্যার কম। আমাদের আস্তে আস্তে তো এরিয়াটা কমে, বাট আমরা যখন, যেহেতু ট্রু স্ট্রেস হচ্ছে হলো গিয়ে এরিয়ার সাথে হচ্ছে হলো গিয়ে ইনভার্সলি প্রপোর্শনাল, তো আমরা ওই কমাটাকে যেহেতু নেগলেক্ট করতেছি, তো আমরা একটা আর কি সিগনিফিকেন্ট পরিমাণ স্ট্রেসকে নেগলেক্ট করতেছি, এর জন্য স্যার। নেগলেক্টের ব্যাপারে আমি কিছু বলি না, আমি বলছি যে ট্রু স্ট্রেস বেশি আসবে নাকি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বেশি আসবে, এতটুকু পর্যন্ত তোমার অ্যান্সার ঠিক আছে। যেহেতু আমার এরিয়াটা কমে যাচ্ছে, ঠিক আছে, ট্রু স্ট্রেসে কি আমার প্রত্যেক মানে সেকেন্ড পর পর হচ্ছে এরিয়াটা কমে যাচ্ছে, তার মানে এরিয়া কমে গেলে এখানে কি এই ইকুয়েশনে এরিয়া কমে গেলে কি স্ট্রেস বেড়ে যাবে স্ট্রেস না? বাড়বে, জি স্যার, আমি ওইটাই বাড়বে, বলছি যে ঠিক আছে। ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে দুইটা ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারতেছি যে আমার যে ট্রু স্ট্রেস তার চেয়ে ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা কম আসবে। পাশের ডায়াগ্রামে এটাই দেখানো আছে। ঠিক আছে? এখানে ব্ল্যাক লাইন দিয়ে দেখানো আছে কোনটা? ব্ল্যাক লাইন দিয়ে দেখানো আছে হচ্ছে ট্রু স্ট্রেস। ঠিক আছে? আর তোমার রেড লাইন দিয়ে দেখানো আছে কোনটা? ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। তো আমার ট্রু স্ট্রেসের থেকেও ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা কি কম আসতেছে। ঠিক আছে? আচ্ছা এখন তার মানে আমরা এখন ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা নিয়ে যদি ধরো ইল্ড স্ট্রেস বের করি আর ট্রু স্ট্রেস নিয়ে যদি ইল্ড স্ট্রেস বের করি, কোনটার ইল্ড স্ট্রেস বেশি পাবো আমি? কোনটার ইল্ড স্ট্রেস বেশি পাবো? ট্রু স্ট্রেসের ইল্ড স্ট্রেস বেশি পাবো না ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের ইল্ড স্ট্রেস বেশি পাবো? ট্রু স্ট্রেস ট্রু স্ট্রেস। ট্রু স্ট্রেসে বেশি পাবো। ধরো ধরো আমি একটা স্টিলের বার, ধরো 60 গ্রেডের স্টিলের বার আমি যখন টেস্ট করলাম, তো আমি ট্রু স্ট্রেস নিয়ে পাইলাম যে তার ইল্ড স্ট্রেস হচ্ছে, ধরো ইল্ড স্ট্রেস হচ্ছে 75 কেএসআই। ঠিক আছে? আর আমি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস নিয়ে পাইলাম হচ্ছে 60 কেএসআই। ঠিক আছে? তো আমরা আমরা আসলে কোনটা ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে কোনটা? রেড লাইন যেটা, মানে যেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, এই ভ্যালুটা আমরা ইউজ করি। তাহলে এই ভ্যালুটা ইউজ করা মানে হচ্ছে কি আমরা আসলে অ্যাকচুয়ালি ট্রু স্ট্রেস ডেভেলপ করে, বাট যতটুকু স্ট্রেস ডেভেলপ করে তার থেকে আমরা আসলে কি কম স্ট্রেস যেটা বা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস যেটা বা কম ক্যাপাসিটি যেটা সেটা ধরে হচ্ছে আমরা অ্যাপ্রোচ করতেছি। এই এই জিনিসটা বোঝানোর মানে হচ্ছে যে তুমি কি সেফ সাইডে আছো। তুমি যে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস নিয়ে কাজ করতেছো, তার মানে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস নিয়ে কাজ করা মানে যে হচ্ছে কি তুমি যে এখানে একটা একটা অংশ যে নেগলেক্ট করতেছো,
এটা নেগলেক্ট করার কারণে যে তুমি যে খুব বেশি সাফার করবা ব্যাপারটা এমন না। কারণ আমি যেটা নেগলেক্ট করতেছি ওটার কারণে বরং আমার কি সেফটিটা বেড়ে যাচ্ছে। যে একটা স্টিলের ক্যাপাসিটি অথবা ট্রু স্ট্রেস ধরলে 65 কেসে আসে, আমি তার ক্যাপাসিটি ধরতেছি কম 60 কেসে, তার মানে আমি কিন্তু সেফ সাইডে আছি। বুঝতে পারতেছো? ধরো তোমার ধরো অ্যাকচুয়াল লোড নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 65 কেজি। এখন আমি যদি বলি যে না তুমি 60 কেজি পর্যন্ত লোড নিতে পারো, তাহলে সেটা কি তুমি সেফ সাইডে না? তোমার ক্যাপাসিটি যদি আমি কাউকে কম বলি তাহলে তুমি সেফে থাকবা না, যদি বেশি বলি তাহলে তুমি সেফে থাকবা। বুঝতে পারতেছো? এখন কাউকে যদি আমি বলি তোমার ক্যাপাসিটি 90 কেজি, তো তো তোমাকে 90 কেজি লোড দিবে, তখন তুমি কি করবা? কলাপস করবা। এখন আমি যদি কাউকে বলি তোমার ক্যাপাসিটি হচ্ছে 50 কেজি, অ্যাকচুয়ালি ধরো তোমার 60 কেজি, বাট আমি যদি তোমার অ্যাকচুয়াল ক্যাপাসিটি থেকে কম বলি, তাহলে হচ্ছে কি সে তোমাকে 50 কেজি লোড দিবে, তুমি সবসময় সেফ থাকবে। তাহলে ব্যাপারটা বুঝতেছো যে ওয়াই উই অলওয়েজ মুভ উইথ ইঞ্জিনিয়ারিং স্ট্রেস? কেন আমরা মেইনলি ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা ইউজ করি? ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। এর মধ্যে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, কোথাও যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে জিজ্ঞেস করতে পারো। আইডি 172, আইডি 172 শুনতেছো? 172 শুনতেছো? যারা যারা শুনবে না, রেসপন্স করবে না, তাদের অ্যাটেন্ডেন্স নাই, খাওয়া হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের কথা বলার পরে এখন কি মাইক্রোফোন অন হইছে? এখন কি করতেছিলা? 172 মাইক্রোফোন অফ করো না, অন রাখো। ইয়েস স্যার। হ্যাঁ, বললাম যে তুমি এতক্ষণ কি করতেছিলা? 172 তুমি বলো তো, ট্রু স্ট্রেস বেশি হয় নাকি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বেশি হয়? ওয়ান সেভেন্টি টু আজকে অ্যাবসেন্ট। ওয়ান সিক্সটি ফাইভ, 165 জি স্যার। কাস্ট আয়রন। ঠিক আছে, কাস্ট আয়রন জি স্যার। এটা কি ব্রিটল ম্যাটেরিয়াল না ডাকটাইল ম্যাটেরিয়াল? ব্রিটেল ম্যাটেরিয়াল স্যার। ব্রিটল ম্যাটেরিয়াল, ফাইন। 183, 183, 183 অ্যাবসেন্ট। 194, 194, 194 অ্যাবসেন্ট। স্যার 194 স্যার 194 এত লেট হলো কেন স্যার? কি করতেছিলেন? স্যার মাইকটা অন করতেছিলাম তো ওইখানে টাইম লেগে যাচ্ছিল, আটকাই যাচ্ছিল। আচ্ছা, তুমি বলো তো যে ইলাস্টিক জোন, ইলাস্টিক জোন এবং প্লাস্টিক জোন, ঠিক আছে, এই দুইটা কোন পয়েন্টের পর, মানে কোন পয়েন্টে হচ্ছে ইলাস্টিক জোনটা শেষ হয় প্লাস্টিক জোনটা শুরু হয়? কোন পয়েন্টে? এখানে তো কয়টা পয়েন্ট দেখাইলাম, এ বি সি ডি ই এফ। কোন পয়েন্টে গিয়ে ইলাস্টিক জোনটা শেষ হয় প্লাস্টিক জোন শুরু হয়? স্যার বি পয়েন্টে ইলাস্টিক পয়েন্টে শেষ হয়। আচ্ছা, ফাইন। তুমি হচ্ছে কত ছিল জানি? স্যার 194। 194, 194 না, এখানে অ্যাবসেন্ট দিই নাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা 205, জি স্যার। 205,
205 205 তুমি স্যার। বলো তো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এর ভ্যালু বেশি হয় নাকি আরেকজন কি দিছে 199 কি দিছে প্রেজেন্ট দিছে আচ্ছা 205 তুমি বলো তো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বেশি হয় নাকি ট্রু স্ট্রেস বেশি হয় ট্রু বিষয় স্যার। ট্রু স্ট্রেস